আমৃত্যু ভালোবাসি তোকে। লেখনীতে সালমা চৌধুরী। পর্ব 06 থেকে 10। মেঘ বরাবরই খুব অভিমানী। অল্পতেই কান্না করে দেয়। রাত 10টা বেজে গেছে, এখনো মুখ ফুলিয়ে রুমে বসে আছে মেয়েটা, সারাদিন খাওয়া নেই। তড়িঘড়ি করে তানভীর বাড়িতে ঢুকে, এসেই মাকে জিজ্ঞেস করে, মেঘ খেয়েছে? হালিমা খান সহসা উত্তর দিলেন, সন্ধ্যার পর থেকে এত ডাকছি দরজায় তো খুলছে না। তানভীর আর কথা বাড়ালো না, তড়িৎগতিতে ছুটে গেল বোনের দরজার সামনে। প্রথমে আস্তে করে ডাকলো, মেঘের সাড়া নেই। আচমকা চোয়াল শক্ত করে এক প্রকার চিৎকার দিল। মেঘ, তুই এই মুহূর্তে দরজা না খুললে তোর কপালে শতারা চিহ্ন নিয়ে আছে বলে দিলাম। মেঘ শুয়া থেকে এক লাফে উঠে বসল। কয়েক সেকেন্ডে দৌড়ে গিয়ে দরজাটা খুলল। চোখ তুলে তাকানোর সাহস নেই ভাইয়ের দিকে। আজ পর্যন্ত তানভীর মেঘের গায়ে হাত তুলেনি, শুধু ধতারা চিহ্ন মকি দেয়। কিন্তু ভাইকে এক বিন্দু বিশ্বাস করে না মেঘ। কখন আবির ভাইয়ের মতো নাকমুখে মারবে তারা চিহ্ন পোপর বিশ্বাস নেই। দরজা খুলতেই নরম স্বরে তানভীর বলল, খেতে যা। মেঘ তানভীরের এত নরম স্বর কোনোদিন শুনেনি, ভাবতেই পারছে ভাইয়া তাকে এত ভালোবেসে খেতে বলছে। তানভীর, খাওয়া শেষ হলে তোর ফোনটা দিস, তোকে একটা ফেসবুক আইডি খুলে দিব। তানভীরের এমন কথায় মেঘ আহাম্মক বনে গেল। তানভীর ভাই বরাবরই এরকম। নিজেই ঝাড়বে, তারপর নিজেই আদর করবে, এটা সেটা কিনে আনবে মেঘের জন্য। কিন্তু আজকের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। এত নরম স্বর কখনো শুনেনি এর আগে। নিমিষেই মনটা খুশিতে ভরে গেল মেঘের। খাবার টেবিলে বসে আপন মনে খাচ্ছে মেঘ। আজকে তার পছন্দের অনেক রেসিপি আছে, একটু একটু করে সব চেক করছে। কিন্তু রাগে ফুসফুস করছে মেঘের আম্মু হালিমা খান। হালিমা খান, সন্ধ্যা থেকে যে তোকে এতবার ডাকতে গেলাম, বের হলি না কেন? ঠিকই ভাইয়ের ভয়ে বের হয়ে আসলি। আমাকে কেন কষ্ট দেস? তোকে কে কি বলে 2 দিন পর পর না খেয়ে পড়ে থাকিস? কিছুদিন পরে যে অ্যাডমিশন, না খেলে পড়বি কিভাবে, আর না পড়লে ভর্তি হবি কিভাবে? তুইও তোর ভাইয়ের মতো হচ্ছিস, সে সারাদিন ভণ্ডের মতো টুই টুই করে ঘুরে আর তুইও এখন তার ভাব নিচ্ছিস। খেয়ে না খেয়ে রুমে পড়ে থাকিস। আর শোন, মেয়ে মানুষের এত রাগ জেদ ভালো না, তোর এই রাগ জেদ সামলানোর জন্য আমরা সারাজীবন তোর পাশে থাকব না। এতটুকু বলতেই চোখ পড়ে ড্রয়িং রুমে দাঁড়ানো আবিরের দিকে। আবিরের চাউনিতে পরিষ্কার তারা চিহ্ন স্টোতা, শ্যামবর্ণের মুখমণ্ডল কালো দেখাচ্ছে, কড়া কণ্ঠে মামনির দিকে তাকিয়ে প্রশ্ন করল, কি হয়েছে? পুরুষালী কণ্ঠে আঁতকে উঠে মেঘ। হালিমা খান গলা নামিয়ে উত্তর দিল, খায় না ঠিক মতো, পড়াশোনা করে না, কি করব ওকে নিয়ে? আবির পূর্বের অভিব্যক্তি বজায় রেখে উত্তর দিল, ওকে কিছু বলো না, কাল থেকে মেঘ টাইম টু টাইম খাবে, একটু এদিক সেদিকে হলে সেটা আমি দেখব। আবিরের কথায় খুশি হয়ে গেল হালিমা খান। কিন্তু মেঘ খুশি হবে নাকি ভয় পাবে তা বুঝে উঠতে পারল না। এত বছরে অভিমান করে মাঝে মাঝে না খেয়ে থাকলে তানভীর এসে ধমকে বা বুঝিয়ে খাওয়াতো, এখন সেই দায়িত্ব নিতে যাচ্ছে আরও একজন। 2 জন মিলে মেঘকে শাসন করবে ভাবতেই মেঘের বুক কেঁপে উঠে, আবার মনের মধ্যে অন্য রকম প্রশান্তিও কাজ করে মেঘের। আবির ভাইয়ের মূল্যবান সময়ের মধ্যে 5 মিনিট সময় যে মেঘকে নিয়ে ভাববে, এতেই খুশি খুশি লাগছে মেঘের। তৎক্ষণাৎ মনে হয়ে গেল তানভীর ভাইয়া বলেছে ফেসবুক আইডি খুলে দিবে, তাড়াতাড়ি খেয়ে রুমের দিকে ছুটল মেঘ। রুম থেকে ফোন নিয়ে ছুটে গেল তানভীর ভাইয়ার রুমে, কিন্তু তানভীর ভাইয়া রুমে নেই। কিছুক্ষণ অপেক্ষা করল কিন্তু কোথাও নেই। মোবাইল নিয়ে নিজের রুমে ঢুকতে যাবে, হঠাৎ শুনতে পেল তানভীরের কণ্ঠ। কিন্তু কোথায় আছে? বাধ্য হয়ে মেঘ জোরে ডাক দিল, ভাইয়া। তানভীর পাশের রুম থেকে উত্তর দিল, আবির ভাইয়ার রুমে আমি, আয়। আবির ভাই নামটা শুনেই মেঘের বুকটা হুহু করে উঠে চিন্তায়,
নিজেকে নিজে সাহস দেয়ার চেষ্টা করল। তারপর গুটি গুটি পায়ে হেঁটে দরজায় দাঁড়ালো। তানভীর, ভেতরে আয়। মেঘ, মোবাইলটা দিয়ে যায়, তুমি কাজ করো। তানভীর, আরে ভেতরে আয়। বসো তুই, তোকেও দরকার লাগবে। মেঘ আর কথা না বাড়িয়ে চুপচাপ খাটের কর্নারে বসল। আবির নেই রুমে, ওয়াশরুমে আছে মনে হয়। তানভীর ফোন নিয়ে কি যেন করছে, তখনই ওয়াশরুম থেকে বের হলো আবির। মেঘের দৃষ্টি পড়ে সেদিকে। একটা ছাই রঙের টি-শার্ট আর একটা ব্ল্যাক ট্রাউজার, ভেজা চুলগুলো থেকে টপটপ করে পানি পড়ছে। শরীরের টি-শার্টটা অনেকটাই ভিজে গেছে। দাড়ি। মেঘ টেনে হিঁচড়ে দৃষ্টি নামিয়ে আনল, মনে মনে ভাবছে, একটা মানুষ এত কিউট কিভাবে হয়, যদি পারতাম আমার পড়ার টেবিলে সাজিয়ে রাখতাম, সারাদিন পড়তাম আর দেখতাম। তাহলে আমার মন কখনোই খারাপ হতো না। লোকটা ফর্সা নন, শ্যামলা গায়ের রং, কিন্তু দেখতে মারা তারা চিহ্ন তত্ত্বক সুন্দর। সবচেয়ে মারা তারা চিহ্ন তত্ত্বক ওনার লুক, তাকানোর স্টাইল। উফ, যতবার দেখছি ততবারই নতুন করে ক্রাশ খাচ্ছি। আবির ভাই খাটের অপর পাশে মোবাইল হাতে নিয়ে বসেছেন। তানভীর ভাইয়া মোবাইলে ফেসবুক অপশনে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ঢুকতেই তানভীর ভাইয়ার ফোনে কল আসে। দাঁড়িয়ে পকেট থেকে ফোন বের করে রিসিভ করে কথা বলা শুরু করে। অমনি মেঘের মোবাইলটা আবিরের হাতে দিয়ে বলে, ভাইয়া তুমি ওরে অ্যাকাউন্টটা খুলে দাও, আমার গুরুত্বপূর্ণ কল আসছে। এই বলে মোবাইল রেখে রুম থেকে বেরিয়ে চলে গেলেন। মেঘ বসে আছে চুপচাপ, মুখ তুলে তাকাতে সাহস পাচ্ছে না। বুকটা এখনো ধুকপুক করছে। আবির মেঘের মোবাইলে নিজের মতো করে ফেসবুক অ্যাকাউন্ট খুলছে, জন্ম তারিখ, সাল, নাম কিছু জিজ্ঞেস করার প্রয়োজন মনে করছে না উনি। সবকাজ শেষ করে ফোনটা এগিয়ে দিলেন মেঘের দিকে। তখনই রুমে ঢুকল তানভীর। সহসা বলে উঠল, শেষ। এই বলে ফোনটা নিজের হাতে নিল। ফেসবুকে ঢুকে তানভীরের আইডিটা খোঁজে রিকোয়েস্ট পাঠালো। আবিরের দিকে তাকিয়ে বলল, ভাইয়া তোমাকে রিকোয়েস্ট দেয়, একসেপ্ট করো নাকি? আবির গম্ভীর কণ্ঠে বলল, আমায় রিকোয়েস্ট দিতে হবে না। তানভীর কথায় পাত্তা না দিয়ে কয়েক সেকেন্ড পর বলল, ভাইয়া তোমায় রিকোয়েস্ট পাঠিয়েছি। একসেপ্ট করে নিও, না হলে আমার ছোট্ট বোনটা কষ্ট পাবে। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তানভীরের দিকে। মেঘ মনে মনে খুশি হলো ভাইয়ের কথায়। মেঘের তো কখনো সাহসী হতো না আবির ভাইকে রিকু তারা চিহ্ন এস্ট দেয়ার বা এক্সে তারা চিহ্ন পোট করার কথা বলার। তানভীর সেদিকে গুরুত্ব না দিয়ে মেঘের হাতে ফোন দিয়ে বলল, তুই এখন যা, আমি আর ভাইয়া একসেপ্ট করে নিব। তুই কি করিস না করিস সব নজরে রাখবো কিন্তু। মেঘ কোনো কথা না বলে মাথা নিচু করেই রুমে চলে আসলো মোবাইল নিয়ে। মেঘ রুমে এসে বিছানায় শুয়ে ফেসবুকে ঢুকতেই নজরে পড়ল, সাজাদুল খান আবির, অ্যাকসেপ্ট ইয়োর ফ্রেন্ড রিকোয়েস্ট। মেঘ শুয়া থেকে উঠে বসে, মেঘের খুশি দেখে কে, ফ্রেন্ডলিস্ট এই একমাত্র ফ্রেন্ড সেটাই আবির ভাই। তার একটা স্ক্রিনশট রেখে দিল মেঘ। তার 5 মিনিট পর এক্সে তারা চিহ্ন পোট করল তানভীর ভাই। আবির ভাইয়ার আইডিতে ঢুকলো, প্রোফাইল পিকটা নতুন কেনা বাইকে বসা, একদম ওয়াও। কভার ফটো সবুজ ঘাসের মাঝে বাইকটা রাখা, তার সামনে বাইকে হেলান দিয়ে বসা আবির ভাই। ছবিটা, ওহ মাই গড, ওয়াও। সবগুলো ছবি দেখে দেখে ডাউনলোড করছে মেঘ। যত দেখছে ততই পাক তারা চিহ্ন ল হয়ে যাচ্ছে মেয়েটা। মনে হয় পাবনা যেতে বেশি দিন লাগবে না। তারপর মোবাইল রেখে ঘুমানোর চেষ্টা করল, চোখ বন্ধ করতেই চোখের সামনে ভেসে আসছে একটার পর একটা স্টাই তারা চিহ্ন লিস্ট ছবি। কখন যেন ঘুমিয়ে পড়েছে মেয়েটা। আজ শনিবার, আবিরের অফিসে যাওয়ার দিন। সকাল সকাল উঠে শাওয়ার নিয়ে ফিটফাট হয়ে রেডি হয়ে পড়েছে আবির। 7:30 বাজে মাত্র। নিজের রুম থেকে বের হয়ে করিডোর দিয়ে দ্রুত হাঁটছে, হঠাৎ মেঘের দরজার সামনে এসে দাঁড়িয়ে দরজায় ডাক দেয়। 2 বার ডাকতেই ঘুমন্ত মেঘ,
ঘুমে টলতে টলতে দরজা খুলে সামনে দাঁড়িয়ে আছে আবির ভাই। নিজের চোখকে যেন বিশ্বাসই করতে পারছে না। প্রথমে ভেবেছে এটা স্বপ্ন, তারপর এদিক সেদিকে তাকিয়ে বুঝল এটা বাস্তব। আচমকা এইভাবে আবিরকে দাঁড়ানো দেখে ভ্যাবাচেকা খেল মেয়েটা। মেঘের চেহারায় নিদ্রিত ভাবটা লেপ্টে আছে এখনো। আবির পূর্ণ দৃষ্টিতে পরখ করল অষ্টাদশী রাঙা মুখবিবর, তারপর চোখ সরিয়ে নিয়ে বলল, 5 মিনিটের মধ্যে খেতে আয়। পুনরায় দ্রুতগতিতে হাঁটা দিল। আবিরের অযাচিত উপস্থিতি নাড়িয়ে দিয়েছে মেঘের মস্তিষ্ক। হঠাৎ মনে পড়ে গেল 5 মিনিটে নিচে যেতে হবে। তৎক্ষণাৎ ছুটল ওয়াশরুমে। 5 মিনিটের মধ্যে নিচে উপস্থিত হলো মেঘ। এই সময় মেঘকে খাবার টেবিলে দেখে অবাক হলো সকলে। 2 বছর যাবৎ মেয়েটা সকালে সবার সাথে খায় না, প্রাইভেট থাকলে আগে খায়, না হয় সবাই অফিস বা স্কুলে চলে গেলে তারপর খেয়ে কলেজে যায়। হালিমা খান ছুটে আসলেন মেয়ের দিকে, আয় আয় বসো মা, কি খাবি বল। টেবিলের কাছে আসতেই দেখল একটা চেয়ারই ফাঁকা আছে, সেটা আবার আবির ভাইয়ের বিপরীতে। কিন্তু এখানে বসার বিন্দু পরিমাণ ইচ্ছে নেই তার। কারণ আবিরের আশেপাশে থাকলে মেঘ কেমন একটা ঘোরে থাকে। মন, মস্তিষ্ক সব যেন আবিরের নিয়ন্ত্রণে থাকে। কিন্তু কিছু করার নেই। বাধ্য হয়ে বসতে হলো এই চেয়ারে। আবির মাথা নিচু করে মনোযোগ দিয়ে খাচ্ছে। মেঘ তখন ঘুমে টলতে টলতে আবিরকে দেখেছিল রাজপুত্রের মতো, কিন্তু এখন আর সে তাকাতে পারছে না। শীর্ণ বক্ষ ধরফর করছে মেঘের, মনে মনে খুব করে চাচ্ছে একটু তাকিয়ে আবিরকে দেখতে। কিন্তু মনে হচ্ছে কিছু একটা মাথায় চেপে বসে আছে, মুখটায় তুলতে পারছে না। আলী আহমদ খান হঠাৎ বলে উঠলেন, মেঘ মা, আজ থেকে তোমার নতুন টিউটর আসবে। সারাদিনতে তুমি বাহিরে থাকবে, তাই তাকে সন্ধ্যার পর আসতে বলেছি। মেঘ চুপচাপ খাবার খাওয়ার চেষ্টা করছে, বুকের ভেতর যে ঝড় তুফান চলছে তা যেন কেউ বুঝতে না পারে। আবির সবার আগে খাবার শেষ করে বাসা থেকে বের হয়ে গেলে আবিরের পেছনে পেছনে আলী আহমদ খান, মোজাম্মেল খান ও ইকবাল খানও চলে গেলেন। ইকবাল খান আগেই অফিসে জানিয়ে দিয়েছে অফিস যেন সাজিয়ে গুছিয়ে রাখে। আবির অফিসের সামনে এসে বাইক পার্ক করে অফিসে ঢুকতে গেলে সিকিউ তারা চিহ্ন রিটি গাওয়ার্ড বলে উঠেন, স্যার আপনার একটু বসতে হবে। বড় স্যাররা না, আসলে আপনি ভেতরে যেতে পারবেন না। আবিরের পায়ের তারা চিহ্ন তো মাথায় উঠে যাচ্ছে। রাগে কটমট করতে করতে ওয়েটিং রুমে বসে আছে সে। 10 মিনিটের মধ্যেই অফিসে ঢুকলেন 3 ভাই। আবির তখনও বসেই আছে। কিছুক্ষণ পর সিকিউ তারা চিহ্ন রিটি গাওয়ার্ড এসে ডাকলেন, স্যার আপনাকে ভেতরে যেতে বলেছে। আবির তারা চিহ্ন ভিক ভঙ্গিতে হেঁটে ভেতরে চলে গেল। অফিসের ভেতরে ফুল দিয়ে সাজানো, ঢুকতেই সবাই হাততালি দিয়ে কংগ্রাচুলেশন জানাচ্ছে আবিরকে। 2-1 জন ছবি তুলায় ব্যস্ত। বাবা চাচা 3 জন আর আবির মিলে একটা কেকও কাটল। 3 ভাইয়ের তো আজকে খুশির দিন। বংশের বড় ছেলে তাদের কোম্পানির হাল ধরতে যাচ্ছে। এর থেকে বড় পাওয়া আর কি আছে। তানভীরের মতে আবির যদি মুখের উপর বলে দিত আমি ব্যবসা সামলাবো না, তখন তো কিছুই করার ছিল না। আবির যেহেতু মেনে নিয়েছে, এতেই হবে। ঘণ্টাখানেক হলো আবির অফিসে এসেছে। এর মধ্যে চাচ্চু ইকবাল খান ভাতিজাকে সব কাজকর্ম বুঝিয়ে দিতে ব্যস্ত। অন্যদিকে আলী আহমদ খান এবং মোজাম্মেল খান আজ আড্ডায় মগ্ন। তাদের মাথা থেকে সব চাপ চলে গেছে। 2 ভাই মিলে চা খাচ্ছে, খুনোশুটি করছে। এত বছরের ব্যবসায়িক জীবনের অবসানের সময় এসেছে এবার। সারাদিন আবিরের ব্যস্ততায় কাটে, প্রথম দিনের অফিস দায়িত্ব বুঝে নেওয়া বিশাল চাপ। মাঝখানে একবার সময় করে বাবা চাচাদের সাথে তোলা একটা ছবি ফেস তারা চিহ্ন বুকে শেয়ারও করেছিল। 6টায় বাসায় ফিরেছে আবির। এসেই সোজা রুমে চলে গেছে, শাওয়ার নিয়ে রেস্ট নিচ্ছে। হয়তো ঘুমিয়ে পড়েছিল। দূর স্বপ্নই দেখল কি না, আচমকা উঠে বসল বিছানায়।
আবিরের চোখে মুখে উদ্বেগ স্পষ্ট। তড়িঘড়ি করে রুম থেকে বের হয়ে নিচে আসলো। পরিস্থিতি স্বাভাবিক, মালিহা খান এবং হালিমা খান কাজে ব্যস্ত। আদির আম্মু আদিকে নিয়ে পড়াতে বসেছেন। মিমও হয়তো পড়ছে নিজের রুমে। কয়েক মুহূর্ত সোফায় বসে আবার উঠে রান্নাঘরের দিকে গেল। হালিমা খানের দিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে জিজ্ঞেস করল, মেঘ কোথায় মামুনি? মেঘের টিউটর এসেছে, পড়ার ঘরে পড়াচ্ছে। আবির ও আচ্ছা। আমায় একটু কফি করে দিতে পারবে? হালিমা খান, একটু অপেক্ষা করো বাবা, এখনই দিচ্ছি। আবির ছোটবেলা থেকেই নিজের মা মালিহা খানকে আম্মু, তানভীরের আম্মুকে মামুনি আর আদির আম্মুকে কাকিয়া ডেকে অভ্যস্ত। এত বছরেও তার ডাকে পূর্বের ন্যায় মিষ্টতা মিশে আছে। সোফায় বসে কফি খাচ্ছে আর মোবাইল ঘাটাঘাটি করছে। 20 মিনিট পর পড়ার রুম থেকে বের হলো একটা ছেলে, বয়স হয়তো 22-23 হবে। 5-7-8 হবে, লম্বা, চোখে চশমা। হালিমা খানকে বলল, আন্টি আজ আসি, আবার কাল আসব। হালিমা খানও হাসি মুখে বললেন, আচ্ছা ঠিক আছে। এদিকে আবিরের কোমলতা পাল্টে গেল, চটে গেল ভীষণ, সবেগে তারা চিহ্ন বসাল সোফার পাশের দেয়ালে। আবিরের চোখ আগুনের মতো লাল হয়ে গেছে। এক মুহূর্ত বসলে না, সোজা উঠে ধপধপ করে সিঁড়ি দিয়ে উঠে নিজের রুমে চলে গেল। অতি তারা চিহ্ন রিক্ত রাগে আবিরের তামা তারা চিহ্নটে চেহারা রতারা চিহ্ন তোবর্ণ ধারণ করেছে। চক্ষু যুগলে ক্রোতারা চিহ্ন ধস্পষ্ট প্রতীয়মান হচ্ছে। 5-7 মিনিটের মধ্যে ভীষণ তাড়াহুড়োতে তৈরি হয়ে নিচে নামছে আবির। মেঘ পড়ার রুম থেকে বই খাতা নিয়ে রুমে উদ্দেশ্যে রওনা দিল। হঠাৎ সিঁড়ির নিচে সাইড হয়ে দাঁড়িয়ে পড়ে সে। আবির ভাই হুলস্থুল বাঁধিয়ে নামছে। মেঘ একদৃষ্টিতে তাকিয়ে আছে, মান তারা চিহ্ন সিকটা তারা চিহ্ন নাপরণে ভুগছে মেয়েটা। আবিরের সামনে বা আশেপাশে কোথাও দাঁড়াতে পারে না মেঘ। আবিরকে দেখলেই যেন খেই হারায় বারবার। তারা চিহ্ন দয়কে তারা চিহ্ন পেয়ে উঠে অষ্টাদশীর। কেমন অস্থি তারা চিহ্ন অস্থি তারা চিহ্ন লাগে। যেমন মা তারা চিহ্ন রাত্মক চাউনি, তেমনি মা তারা চিহ্ন রাত্মক তার চলাফেরা। মনে মনে এসব ভেবেই যেন ঘোরের রাজ্যে চলে যায় মেঘ। আবির পাশ দিয়ে যাওয়াতে আবিরের শরীরের ঝাঝালো গন্ধ সাথে তীব্র স্প্রের তারা চিহ্ন এন্ধ মস্তি তারা চিহ্ন স্কো পর্যন্ত চলে যায়। সহসা ঘোর কাটে মেঘের, সিঁড়িতে আবির ভাই নেই। কয়েক কদমে আবির পৌঁছে গেল মেইন গেইটের কাছে। হঠাৎ রান্নাঘর থেকে মালিহা খান ডাকলেন, এই সময় কোথায় যাচ্ছিস বাবা? মেঘ পেছন ফিরে তাকায় সেদিকে। আবির চৌকাঠের বাহিরে পা রাখতে রাখতে ব্যস্ত আর ক্রোতারা চিহ্ন ধীত কণ্ঠে উত্তর দিল, বাহিরে একটু কাজ আছে, ফিরতে রাত হবে। এক মুহূর্ত ও দাঁড়ায় নিশে। তারা চিহ্ন প্রবেগে হেঁটে চলে যায়। মেঘ ঠায় দাঁড়িয়ে আছে সিঁড়ির নিচে, কিছুই যেন ঢুকছে না ছোট্ট মস্তিষ্কে। কয়েক মুহূর্ত পরে মেঘ ও যথারীতি বই খাতা নিয়ে রুমে চলে যায়। আজ তার অনেক পড়া, আগামীকাল রবিবার কোচিং এ পরীক্ষা, ক্লাস, নতুন টিউশন। সব মিলিয়ে পড়া শিখতে ব্যস্ত হয়ে পড়ে। রাত 9টায় খেতে বসেছেন সবাই। খান বাড়ির খাবার টেবিলটা অনেকটাই লম্বা। টেবিলের একপাশের প্রস্থ বরাবর বসেন আলী আহমদ খান, খান বাড়ির বড় কর্তা। ওনার বিপরীতে কোন চেয়ার নেই, কারণ ওনার মুখোমুখি বসার যোগ্যতা এই বাড়িতে কারণ নেই। একপাশে 4টা চেয়ার ইকবাল খান, আদি, তানভীর ভাইয়া আর আবির ভাইয়ের চেয়ার একপাশে। আবির ভাই না থাকাকালীন ও চেয়ার সরানো হয়নি। অন্য পাশে 3টা চেয়ার। মোজাম্মেল খান, মিম আর মেঘের। মেয়ে মানুষ গা ঘেয়ে তারা চিহ্ন সে বসা পছন্দ করে না, তাই একটা চেয়ার স্টোর রুমে রেখে 3টা চেয়ার দূরে দূরে রেখেছে। যদিও মেহমান আসলে আরও 3-4টা চেয়ার অনায়াসে ফেলা হয় এখানে। এত বছর আবির ভাই না থাকায় মেঘ একেবারে কর্নারের চেয়ারটাতে বসেছে।
আবির ভাই ফেরার পরও তাকে বাধ্য হয়ে এই চেয়ারটাতেই বসতে হয়। আবির ভাইয়ের মুখোমুখি বসা আর প্রথম বি তারা চিহ্ন সজু তারা চিহ্ন ইদ্ধে সহি তারা চিহ্ন দ হওয়া দুটায় মেঘের কাছে সমান। রোজ দুবার চোখের সামনে নিজের মস্তি তারা চিহ্ন স্কের র তারা চিহ্ন তক্ষ তারা চিহ্ন রণ সহ্য করা, বুকের ভেতর উতালপাতাল ঢেউ সামলানো, সেই ধারা তারা চিহ্ন লো চোখের চাউনি প্রতিবার যেন পি তারা চিহ্ন পি তারা চিহ্ন করে কা তারা চিহ্নটে অষ্টাদশীর হৃদয়টা। এদিকে বোকা মেঘ এখনো অনুধাবনই করতে পারছে না আবির ভাই কি তার শুধুই ক্রাশ নাকি সে তার প্রেমেও পড়েছে। আচমকা আলী আহমদ খানের রাশভারী কণ্ঠে মেঘের গাঢ় চিন্তার ব্যাঘাত ঘটল। আলী আহমদ খান আবির কোথায়? অফিসের কাজ তো সেই সন্ধেবেলায় শেষ, তাহলে এত রাতে কোথায় সে? মালিহা খান তটস্থ ভঙ্গিতে বললেন, ও তো সন্ধ্যায় এসেছিল, রেস্ট নিয়ে কফি খেয়ে তারপর বের হলো। আলী আহমদ খান ছেলেদের নিষেধ করো রাতবিরেতে ঘোরাঘুরি করতে। ইকবাল খান সাবলীল ভঙ্গিতে বলে উঠলেন, বড় ভাইয়া, তুমি চিন্তা করো না, ছেলেটা এত বছর পর দেশে ফিরেছে। বন্ধুদের তো একটু সময় দিতে হয়। আলী আহমদ খান চুপচাপ খাওয়া শেষ করলেন, উঠার আগ মুহূর্তে মেঘের দিকে তাকিয়ে বললেন, শাহরিয়ার কেমন পড়িয়েছেন মা? মেঘ নরম স্বরে বলল, আলহামদুলিল্লাহ ভালো পড়িয়েছেন। আর কোনো কথা বললেন না, উঠে বেসিন থেকে হাত ধুয়ে নিজের রুমে চলে গেছে। তার কিছু সময় পর বাকি দুই ভাইও যে যার রুমে চলে গেল, খাবার টেবিলে বসে বসে খাচ্ছে খান বাড়ির 3 বাদ তারা চিহ্ন র। মেঘ বড় বাতারা চিহ্ন দর, মিম হলো মেজ বাদ তারা চিহ্ন র, আর আদি হলো সবচেয়ে ছোট বাদ তারা চিহ্ন র। তিনজনে রাজ্যের গল্পে মেতেছে। হালিমা খান এসে ধমক দিলেন, এই মেঘ, তোর কি এখন বাদরামি করার সময়? দুদিন পর পরীক্ষা শুরু হয়ে যাবে, পড়াশোনা বাদ দিয়ে আড্ডায় মজে থাকিস সব সময়। মেঘের প্রফুল্ল মুখটা তৎক্ষণাৎ মলিন হয়ে গেল, কোনো রকমে খাবার শেষ করে রুমে চলে গেল, পড়াশোনায় মনোযোগ দিল। আবির কত রাতে ফিরেছে, সে হদিস কেউ রাখেনি। দাড়ি তানভীর ফিরেছে 11টায়, তখনও হালিমা খান অপেক্ষা করছিলেন। তানভীর মাকে ঘুমিয়ে যেতে বললেন, তারপরও হালিমা খান 12টা পর্যন্ত অপেক্ষা করলেন, আবির ফিরেনি, তাই বাধ্য হয়ে ঘুমিয়ে পড়েছেন। আবির ফিরেছে রাত 2টার দিকে। কোনোরকমে ফ্রেশ হয়ে বেকনিতে পাতা চেয়ারে হেলান দিয়ে আকাশের পানে তাকিয়ে আছে, দৃষ্টি নিবন্ধ দূরে ওই চাঁদে কিছুক্ষণ পর পর মেঘে ঢেকে যায়, আবারও আলোকিত হয়। আবির কি যেন ভাবে খানিকক্ষণ। তারপর গম্ভীর কণ্ঠে নিজেই নিজেকে শুধালো, তুই কি কোনোদিন শুধরাবি না? কেটে গেল আবিরের নির্ঘুম, নিদ্রাহীন রাত। সকাল 8টায় খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে মিম, মেঘ, আদি, তানভীর আর কাকামনি ইকবাল খান। বড় দুই ভাই ভোর সকালেই অফিসের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন। মেঘ মিমের সাথে ফিসফিস করে আড্ডায় ব্যস্ত। তানভীর যেন দেখেও না দেখার মতো খাচ্ছে। আগে হলে একটা ধতারা চিহ্ন মক দিয়ে বলতো, চুপ থাক, আজ যেন কিছুই করলেন না। তাই মেঘ আর মিম আপন মনে গল্প করে করে খাচ্ছে। মেঘের মনোযোগ ভাঙল কারো চেয়ার টানার শব্দে, মেঘ তৎক্ষণাৎ তাকালো। আবিরের নিখাদ দৃষ্টি মেঘের চোখে নিবন্ধ। মেঘ এক পলক তাকিয়ে চোখ নামিয়ে ফেলল, বুকের ভেতর ধুকপুকেরোর মাত্রা বাড়ছে, তার সাথেই নিযুক্ত হলো তারা চিহ্ন নয়তার ছাপ। মাথা নিচু করে মনে মনে বলল, আবির ভাইয়া সারারাত ঘুমাননি? ফ্যাকাশে হয়ে আছে মুখটা। কি হয়েছে ওনার? এসব ভেবেই মেঘ আঁতকে উঠছে বারবার। গতকাল সন্ধ্যায় বের হলো চোখ অন্ধকার করে, রাতে কখন ফিরেছেন উনি? কোথায় ছিলেন সারারাত? এসব চিন্তায় মেঘের উৎফুল্ল মেজাজটা খারাপ হয়ে গেল। মিমের ডাকে স্বাভাবিক হলো মেঘ, মিমের খাওয়া শেষ হতে যাচ্ছে। এতক্ষণে তানভীর আর ইকবাল খানও খেয়ে চলে গেছেন। খাবার টেবিলে এখন শুধু আদি, আবির আর মেঘ। মেঘ প্লেটের ভাতগুলো তাড়াতাড়ি শেষ করল। যেই না উঠতে যাবে আবির ভাই মেঘের প্লেটে আরো 2 চামচ ভাত দিলেন।
মেঘ ছোট করে চিৎকার দিতে গিয়েও দিল না, চোখ পড়ল আবিরের দিকে, আবিরের তাতারা চিহ্ন মাঠে মুখটা দেখেই চোখ নামিয়ে নিল। আবির প্রখর তপ্ত স্বরে বলল, এগুলো শেষ করে তারপর উঠবি। মেঘ কিছু বলতে গিয়েও থেকে গেল। আবির আবারও বলে উঠল, তোর নামে সারাক্ষণ শুধু অভিযোগ শুনি, খাস না, খাস না। এখন চুপচাপ খা, একটা কথা বলবি তো 1 চামচ ভাত দিব। মেঘ চিবুক গলায় ঠেকাল, অল্প অল্প করে ভাত খাচ্ছে। হঠাৎ আদি উৎফুল্ল মেজাজে বলল, মেঘাপু, আমার খাওয়া শেষ, তুমি লাস্ট। হা হা হা। মেঘের মুখটা আরো ছোট হয়ে গেল। কিছুক্ষণ আগেই 3 ভাই বোন মিলে চেলে তারা চিহ্ন অঞ্জ নিয়েছিল যে আগে খেয়ে ফার্স্ট হবে তাকে একটা কিটকেট দেওয়া হবে। মেঘই ফার্স্ট হতো, কিন্তু আচমকা আবির বসাতে মেঘের মনোযোগ তারা চিহ্ন স্টো হয়ে যায়, খাওয়া বন্ধ হয়ে যায়, তাই মিম ফার্স্ট হয়ে গেছে। আদির আগে খাওয়া শেষ করলে তো অন্ততপক্ষে দ্বিতীয় থাকত। আবির ভাইয়ের উপর কিছুটা তারা চিহ্ন পোক্ত হলো, মেঘ সঙ্গে সঙ্গে মনোযোগে বিঘ্ন ঘটল। মনে মনে বলল, আবির ভাইকে কি জিজ্ঞেস করব, কি হয়েছে? ততক্ষণে প্লেটের ভাত জোর করে খেয়ে শেষ করেছে। মেঘের জিজ্ঞাসু নেত্র যুগল আবিরের মুখের পানে। মেঘের হাত পাকা তারা চিহ্ন পছে। গলা শুকিয়ে আসছে। কি জিজ্ঞেস করতে চেয়েছিল সব এলোমেলো হয়ে গেছে। আবির ভাইকে দেখলে প্রতিবার যেমন বুকের ভেতর কেউ ঢোল বাজিয়ে নৃত্য করে। আজও তার বেতারা চিহ্ন তিক্রম হলো না। মুখ দিয়ে টু শব্দটা বের করতে পারছে না। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। চোখ নামিয়ে গ্লাস টেনে ঢকঢক করে পুরো গ্লাসের পানিটা শেষ করল। আবিরের এদিকে কোনো মনোযোগ নেই। সে তার খাওয়াতে মগ্ন। মেঘ বসে থাকতে পারছে না আবির ভাইয়ের সামনে, তাই কোনোরকমে কাপা কাপা পায়ে বেসিনে চলে গেল। আবির চোখ তুলে এক পলক দেখল প্লেটটা, খাওয়া শেষ, তাই আর কথা বাড়ায়নি। হাত ধুয়ে কোনোরকমে রুমের উদ্দেশ্যে ছুটল মেঘ। সিঁড়িতে এমন ভাবে ছুটেছে যেন থামলেই পায়ে শিরশিরে গড়িয়ে পড়বে নিচে। 9:30 বাজে আবির বাসা থেকে বের হচ্ছে। আব্বু আর চাচ্চু সেই সকালে অফিসে চলে গেছেন, তাই আবির একটু পড়ে গেলেও সমস্যা নাই। আবিরের কিছুটা পিছনে মেঘও বের হলো। আজ রবিবার, কোচিং খোলা, মেইন গেইটের সামনে গিয়ে থমকে দাঁড়ালো মেঘ। আবির ভাই বাইক ঘুরাচ্ছে। মেঘ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে। সেদিন প্রথম এখানেই দেখেছিল আবির ভাইকে। সেই থেকে অষ্টাদশীর ছোট্ট পৃথি তারা চিহ্ন বিটা এলোমেলো হয়ে গেছে। তারা চিহ্ন নেই জ্ঞানে শুধুই আবির ভাই। অষ্টাদশীর খুব ইচ্ছে হচ্ছিল বাইকে করে কোচিং যেতে। আজ পর্যন্ত মেঘ বাইকে উঠেনি, শুধু মেঘ কেন, মিম আদি কেউই উঠেনি। মেঘের খুব ইচ্ছে করে খোলা আকাশের নিচে বাইকে ঘুরবে, প্রকৃতির সৌন্দর্য, বাতাস উপভোগ করবে। মনে মনে ভাবল, আবির ভাই কি আমায় নিয়ে যাবেন? হঠাৎ আবিরের কণ্ঠ কানে বাজল। মেঘ। নিজের নামটা আবির ভাইয়ের মুখে শুনে মনের মধ্যে বসন্তের হাওয়া লেগেছে, মনে হচ্ছে তরোয়াল দিয়ে ফালা ফালা হয়ে গেছে হৃদয়টা। মনের মধ্যে হাজারব পাখির কলরব, তারা যেন বলে বেড়াচ্ছে, তোর ক্রাশ তোকে ডাকছে। আবিরের গম্ভীর কণ্ঠ ভেসে আসলো আবারও। ডাকছি তো। মেঘ চুপসে গেল, চোখ নামিয়ে তারা চিহ্ন পাকা তারা চিহ্ন পাপায় এগিয়ে গেল আবিরের দিকে, মনে মনে ভাবল, আবির ভাই কি সত্যিই আমায় বাইকে করে নিয়ে যাবেন? আবির চোখে মুখে বিরক্তি নিয়ে বলল, তুই চুল খোলে ঘুরিস কেন? মেঘ যেন আহাম্মক হয়ে রইল। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, আজকের পর থেকে যেন তোকে বাহিরে কোথাও চুল খোলা না দেখি। যদি আর একদিন তোকে এভাবে দেখি তাহলে এমন তারা চিহ্ন পোপর দিব তোর গাল থেকে, তারা চিহ্ন পোপরের দাগ 1 মাসেও যাবে না। ছোটবেলার মাই তারা চিহ্ন রটা আশা করি ভুলিস নাই। এতটুকুন বলেই আবির হেলমেট পরে বাইক স্টার্ট দিয়ে চলে গেল। মেঘের মাথায় আকাশ ভেঙে পড়ল,
কয়েক মুহূর্ত নিস্তব্ধ হয়ে রইল। মেঘ নিজের প্রতিনি তারা চিহ্ন স্পৃহায় শ্বাস ফেলল। আবির ফিরে আসার পর থেকে মেঘ উদ্বেলিত, ক্রাশ খাওয়া, প্রেম প্রেম অনুভূতি সবেতে যেন পানি আরে নানা বরফ ঢেলে দিয়ে গেল আবির ভাই। যেই মেঘ আবিরের প্রেমে হাতারা চিহ্ন বুডুবু খাবে ভাবছিল তাকে যেন গভীর খাতারা চিহ্ন দে চুবিয়ে মাতারা চিহ্ন রল। মনে পড়ে গেল ছোটবেলার আবিরের মাতারা চিহ্নের কালো অধ্যায়। ছোটবেলায় আবিরই মেয়ে তারা চিহ্ন রেছিল শুধু তাকে। আজ পর্যন্ত মা বাবা এমনকি তানভীর এত ধমকায় সেও কোনোদিন মেঘের গায়ে হাত তুলেনি। এত বছর পর আবির ভাই ফিরল। আবির ভাইকে দেখে মেঘ পুরনো সবকিছু ভুলে নতুন ভাবে আবির ভাইকে নিয়ে ভাবনা শুরু করেছিল সবে মাত্র। সেই ভাবনায় তারা চিহ্ন গুণ যা তারা চিহ্ন নিয়ে চলে গেল বেটায়। আহত চোখে তাকিয়ে রইল কতক্ষণ আচমকা রক্তজবার ন্যায় ঠোঁট দুটো তারা চিহ্ন নিয়ে হু হু করে কেঁদে উঠল মেঘ। এই তারা চিহ্ন ননা কতক্ষণ স্থায়ী হলো তা জানা নেই। হঠাৎ বন্যার কলে কিছুটা কেঁপে উঠল মেঘ। ফোন রিসিভ করতেই বন্যা বলল, কিরে কই তুই, আসবি না? মেঘ কথা না বলেই তারা চিহ্নটে দেয় কল। মেঘের গাল চুপচুপে ভিজে আছে। তারপর হাতের উল্টো পিঠ দিয়ে চোখ দুটো মুছে গাড়ির দিকে যায়। বেশ কিছুক্ষণ পর কিছুটা স্বাভাবিক হলো মেঘ। মনে মনে তারা চিহ্ন হলো, গাড়িতে বসে বসে ফুঁসছে রাগে। এসির মধ্যে বসেও যেন কপালে ঘাম ঝরছে মেয়েটার, রাগে তারা চিহ্ন ওষ্ঠ উল্টালো। মনে মনে স্থির করল, আর কখনো আবির ভাইকে নিয়ে ভাববে না। আবির ভাই সত্যিই হিট তারা চিহ্ন লাড়তা না হলে আমার মতো নিষ্পাপ মেয়েটাকে শুধু শুধু মা তারা চিহ্ন রার চিন্তা করতে পারে, আমি ওনার কোন পাকা ধানে মই দিয়েছি। অভিমানী কণ্ঠে মনে মনে ভাবল মেঘ। এসব ভাবতে ভাবতে কোচিং এ পৌঁছে গেল। ক্লাস শুরু হয়ে গেছে 10 মিনিট আগে। বন্যা জায়গা রেখেছিল তাই বন্যার পাশেই বসল। একটা ক্লাস শেষ হওয়ার পর আরেকটা ক্লাসের স্যার আসতে আসতে বন্যা মেঘকে ফিসফিস করে বলল, কিরে আসতে এত দেরি হলো কেন? আর তুই না আমাকে তোর ক্রাশ বয় আবির ভাইয়ের ছবি দেখাবি বলছিলি, কই দেখা? মেঘ করুণ দৃষ্টিতে তাকালো বন্যার দিকে, তারপর গম্ভীর কণ্ঠে উত্তর দিল, প্রথমত ওনার জন্য আমার আসতে দেরি হয়েছে। দ্বিতীয়ত ক্রাশ শব্দটা মনের মধ্যে চাপা পড়ে মতারা চিহ্ন গেছে। শুধু শুধু আমার জীবন থেকে 3টা দিন নষ্ট করলাম, এখন থেকে আমি শুধু পড়াশোনা করব। অন্য কিছু ভাবব না। মেঘের কথাগুলো বন্যা মনোযোগ দিয়ে শুনল, তারপর সশব্দে হেসে উঠল বন্যা। মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে বন্যার দিকে। বন্যা আবার আস্তে আস্তে ধীর কণ্ঠে বলল, আমি সেদিনই বলেছিলাম এসব ক্রাশ টাশ কিছু না, পড়াশোনায় মনোযোগ দে। ঠিক হলো তো আমার কথা। এর মধ্যে স্যার ক্লাসে আসছেন, দুজনেই ক্লাসে মনোযোগ দিল। মেঘ বাসায় ফিরে চুপচাপ নিজের রুমে চলে গেল, মনটা তার ভীষণ খারাপ। ফ্রেশ নিচে এসে খাবার খেয়ে কোনোদিক না তাকিয়ে নিজের রুমে গিয়ে পড়তে বসেছে। সন্ধ্যার পর টিউটর আসবে, পড়া মুখস্থ করতে হবে। সকালের সাতারা চিহ্ন সন ভুলার চেষ্টায় মতারা চিহ্ন গো মেয়েটা। প্রতিদিন সন্ধ্যার দিকে নিচে আসে মেঘ, ছোট ভাই বোনের সাথে আড্ডা আর খেলায় মগ্ন হয়। কিন্তু আজ তার ব্যতি তারা চিহ্ন ক্রম হল। দুপুরের পর থেকে একবারের জন্যও নিচে নামল না মেঘ। মিম আর আদি কয়েকবার ডাকতেও গিয়েছিল। দরজা লাগিয়ে পড়ছে মেঘ, আসবে না বলেছে। সন্ধ্যার পর পর বাড়িতে ফেরে আবির। চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠছে। চোখ পড়ে রান্নাঘরে মা কাকিয়াদের দিকে। কাকিয়াকে ডেকে উৎফুল্ল কণ্ঠে বলল, কাকিয়া, চিকেন পাকোড়া বানাবে প্লিজ। মা কাকিয়া তিনজনই যেন অবাক চোখে তাকিয়ে আছে আবিরের দিকে। ছেলেটা মুখ ফোটে কিছুই চাই না কখনো, খাওয়া নিয়েও কখনো নাক সিটকায় না। পছন্দের খাবারের নামও জানে না কেউ। আজ হঠাৎ নিজে থেকে কিছু খেতে চেয়েছে। কাকিয়া হাসি মুখে বলল, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি রেডি করছি।
আবির স্বাভাবিকভাবে রুমের দিকে চলে গেল। করিডোরে যাওয়ার পথে কানে আসলো মেঘের পড়ার শব্দ। অনর্গল পড়ছে মেয়েটা, শ্বাসও নিচ্ছে না মনে হচ্ছে। আবিরের ঠোঁট বেঁকিয়ে কিছুটা হাসল, তারপর সবেগে রুমে চলে গেল। আবির বেশ সময় নিয়ে শাওয়ার নিল, 10 মিনিট রেস্টও নিল। তারপর কালো টি-শার্ট আর ট্রাউজার পরে রুম থেকে বের হয়। একটু সামনে আসতেই চোখ পড়ল মেঘের রুমের দরজা খোলা, মেঘ নেই। আবির নিজের মতো এসে সোফায় বসল। ভাইকে দেখে মিম আর আদি আগেই ছুটে পালালো। না হয় এসেই বলবে পড়াশোনা নাই। আবিরকে মালিহা খান কফি দিলেন। আবির কফি খেতে খেতে তানভীরকে কল দিল। কই তুই? তানভীর, আমি তো পার্টি অফিসে ভাইয়া, কোনো দরকার? আবির, কাজ না থাকলে তাড়াতাড়ি বাসায় আয়। তানভীর ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, কিছু হয়েছে ভাইয়া? আবির সশব্দে হেসে বলল, দূর কিছু হয়নি, চিকেন পাকোড়া বানাচ্ছে কাকিয়া, খেলে তাড়াতাড়ি আয়। তানভীর, আচ্ছা আসছি। কথাগুলো না শুনলেও আবিরের হাসির শব্দ ঠিকই কানে এসেছে। পড়ার রুমের বসা অষ্টাদশীর বুকটা সঙ্গে সঙ্গে কেঁপে উঠল। নিজেই নিজেকে প্রশ্ন করল, আবির ভাইয়া হাসছেন? উনি বাসার ফিরেছেন? তৎক্ষণাৎ মনে পড়ে গেল সকালের ঘটনা। সাথে সাথে মুখটা কালো করে পড়া রিভিশন দেয়ায় বেতারা চিহ্নস্ত হল মেঘ। তানভীর ফিরেছে 5-7 মিনিট হবে, ফ্রেশ হয়ে নিচে এসেছে। এতক্ষণে চিকেন পাকোড়া হাজির হলো সামনে। ফ্রিজ থেকে বের করে কিছু রান্না করা সময়সাপেক্ষ ব্যাপার, তা তাদের জানাই আছে। এজন্য ধৈর্য নিয়েই বসে বসে ফোন ঘাঁটছিল আবির। দুই ভাই আপন মনে গল্প করে পাকোড়া খেতে ব্যস্ত। এদিকে মেঘ অপেক্ষা করছে টিউটরের আসার জন্য। 40 মিনিট লেট। এখনো আসছে না, কি করবে বুঝতে পারছে না। পড়ছে কিছুক্ষণ হাবিজাবি ভাবছে, আবার পড়ছে। তানভীর হঠাৎ ডাকল, মেঘ, এদিকে আয়। মেঘ ভাইয়ের ডাক শুনেই কিছুটা কেঁপে উঠল। তারপর পড়ার রুমের দরজায় দাঁড়ালো। হালকা গোলাপি রঙের জামা পরেছে, মাথায় ওড়না দেয়া। পেট পিঠ সবটায় ওড়না দিয়ে ঢাকা, অনেক স্নিগ্ধ লাগছে মেঘকে। আবির তখনও সশব্দে হাসছে। তানভীর ভাইয়া আর আবির ভাই নিজেদের মধ্যে মশকরায় ব্যস্ত। মেঘ দরজায় দাঁড়িয়ে আবির ভাইয়ের হাসিতে মতারা চিহ্ন গো। 3 দিনেও এই মানুষটাকে এতটা প্রফুল্ল দেখেনি সে, বরাবরই যেন গম্ভীর। সেই বাইক কেনার দিন একটু হেসে হেসে কথা বলার চেষ্টা করেছিল, সেই হাসতেই ক্রাশ খেয়েছিল মেঘ। আজকের হাসি ঘাতারা চিহ্ন এল করে দিল মেঘকে। চোখ সরাতে চেয়েও সরাতে পারছে না। আবিরের চোখ পড়ে দূরে দরজায় দাঁড়ানো মেঘের দিকে। কয়েক সেকেন্ড পরেই হাসি থাকিয়ে চোখ নামিয়ে নিল আবির। তানভীর তৎক্ষণাৎ বলে উঠল, মেঘ পাকোড়া খাবি? আয় খেয়ে যা। মেঘ যেন বড় সর টাসকি খেল। ভাইয়া তাকে খাবার খেতে ডাকছে। এতগুলো বছরে এরকম ঘটনা তার সাথে কখনো ঘটেনি। তানভীর আবার ডাকল, আয় খেয়ে যা, পড়তে বসবি নে। মেঘ দু পা এগুলো কি যেন ভেবে ঠায় দাঁড়িয়ে পড়ল। কিছুটা অভিমানী কণ্ঠে উত্তর দিল, তোমরা খাও, আমি খাবো না। আবারও পড়ার রুমে চলে গেল মেঘ। তানভীর আর আবিরও আর বেশি কথা বলল না। খাওয়া শেষ করে আবির নিজের রুমে গেল। তানভীর পুনরায় পার্টি অফিসে ছুটল। মিটিং আছে তার, ভাই ডেকেছে বিধায় মিটিং রেখে ছুটে এসেছিল সে। মেঘ টিউটরের জন্য অপেক্ষা করল আরও 30 মিনিট। পড়তে পড়তে খিদা পেয়েছে তার। মাত্র খাবার হয়েছে, 8টাও বাজেনি। মেঘ খেতে বসেছে। বারবার তাকাচ্ছে দরজার দিকে। টিউটর আসলে পড়তে বসতে হবে। খাওয়া শেষ হলো কিন্তু টিউটর আসলো না। তাই মেঘ বই খাতা নিয়ে উপরে যাচ্ছে আর আম্মুকে বলে গেল, টিউটর আসলে ঢেকে দিতে। রাত 9টায় খেতে বসলেন সবাই। তানভীরও মিটিং শেষ করে বাসায় এসেছে। খাবার টেবিলে সবাই থাকলেও মেঘের কোণে হদিশ নেই। তানভীর কাকিয়াকে জিজ্ঞেস করল, মেঘ খাবে না? কাকিয়া স্বাভাবিকভাবেই উত্তর দিল,
ও তো সন্ধ্যা বেলায় খেয়ে উপরে চলে গেছে, বলল খিদে পেয়েছে। তেমন কথা নেই কারো মুখে। আবির কোনোরকমে অল্প খেয়ে রুমে চলে গেল। গতরাতে ঘুমায়নি ছেলেটা। সারাদিনের ক্লান্তিতে ঘুম পাচ্ছে খুব। তাই রুমে গিয়ে শুয়ে পড়েছে। এদিকে মেঘ পড়ছে আর খতারা চিহ্ন নে ঠোঁট উল্টে কান্না করছে। আবারও নিজেকে সান্ত্বনা দিচ্ছে, যেভাবেই হোক চান্স পেতে হবে। অভিমানী স্বরে বলছে, দূরের ভার্সিটি হলে ভালোই হবে, এই বাড়ি থেকে চলে যাব অনেক দূরে। ভাইয়া আবির ভাই আমায় পাবেই না, বক্তারা চিহ্ন বে কিভাবে আর মা তারা চিহ্ন রবে কিভাবে? তৎক্ষণাৎ মায়ের কথা ভেঙে কাতারা চিহ্ন ননা করে দেয়। মাকে ছাড়া থাকবে কিভাবে সে? মানুষের মন কখনো ক্লান্ত হয় না। এই স্লোগান দিতে দিতে নিজেকে শক্ত করল মেঘ। আজকে সে ফজরের আজানের সময় উঠেছে, রাতে অ্যালার্ম দিয়ে ঘুমিয়েছিল। দিন যত যাচ্ছে পরীক্ষা তত কাছে আসছে। যেভাবেই হোক চান্স পেতে হবে। প্রথম টার্গেট মেডিকেল, দ্বিতীয় ঢাকা বিশ্ববিদ্যালয়। এজন্য সবই পড়তে হচ্ছে তাকে। নামাজ পড়তে বসেছে মেঘ। 7-7 পর্যন্ত পড়াশোনা করেছে। সকালে খালি পেটে বেশিক্ষণ থাকা কষ্টকর, তাছাড়া পড়াশোনা করলে আরো বেশি ক্ষুধা পাই। গতকাল সন্ধ্যায় খেয়েছিল, সারারাত কিছু খায়নি, খিদায় চু চু করছে পেট। দৌড়ে নিচে গেল মেঘ। মেঘের দৌড় দেখে ভয় পেয়ে গেলেন হালিমা খান, উনিও রান্নাঘর থেকে ছুটলেন। হালিমা খান চিন্তিত স্বরে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোর, এভাবে ছুটছিস কেন? মেঘ জবাব দিল, আমার খুব ক্ষুধা পাইছে আম্মু, তাড়াতাড়ি খেতে দাও। হালিমা খান আবারও জিজ্ঞেস করলেন, তুই কখন উঠেছিস? মেঘের শান্ত জবাব, ফজরের সময় উঠেছি, তারপর পড়াশোনা করেছি। তাড়াতাড়ি খেতে দাও আমায়। হালিমা খান যেন খুশিতে গদগদ হয়ে গেলেন। ওনার মেয়ে পড়াশোনায় মনোযোগ দিচ্ছেন, সাথে খাওয়া দাওয়াতেও। এ তো প্রতিটা মায়েরই প্রধান স্বপ্ন। উনি ছুটে গেলেন রান্নাঘরে। মেয়ের পছন্দের সব খাবার হাজির করলেন মেয়ের সামনে। মেঘ ক্ষুধার তাড়নায় ঝটপট খাবার শেষ করে নিজের রুমে চলে গেল। আজকে তার কোচিং, প্রাইভেট কিছু নেই। সন্ধ্যায় শুধু শাহরিয়ার ভাইয়া পড়াতে আসবেন। সারাদিনের একটা রুটিন করে নিল মেঘ। টার্গেট সেট করে পড়াশোনা করলে পড়াশোনা তাড়াতাড়ি এগোয়। এদিকে 8টার পর বাড়ির সবাই খেতে বসেছে। আবির একেবারে রেডি হয়ে নেমেছে। চেয়ার টেনে বসতে বসতে নজর পড়ে, সামনের চেয়ারটা ফাঁকা। নিষ্পলক তাকিয়ে থাকে, কয়েক সেকেন্ডে স্বাভাবিক হয়ে খাওয়া শুরু করে। ইকবাল খান জিজ্ঞেস করলেন, মেঘ কোথায়, উঠেনি এখনো? হালিমা খান প্রফুল্ল মেজাজে উত্তর দিলেন, ও নাকি সেই ভোর বেলা উঠেছে। পড়তে পড়তে ক্ষুধা লাগছিল, তাই কিছুক্ষণ আগেই খেয়ে গেল। আলী আহমদ খান শীতল কণ্ঠে প্রশ্ন করলেন, শাহরিয়ার কি গতকাল এসেছিল? হালিমা খান পুনরায় উত্তর দিলেন, গতকাল আসেনি ভাইজান, মেঘ অনেকক্ষণ অপেক্ষা করেছে। আলী আহমদ খান স্বাভাবিক কণ্ঠে বললেন, হয়তো কোনো সমস্যা, আজ আসবে নিশ্চয়ই। কেউ আর কোনো কথা বলল না, চুপচাপ খাওয়াতে ব্যস্ত সকলে। কিছুক্ষণ পর খাওয়া শেষে উঠে চলে গেলেন বাড়ির কর্তারা। বসে আছে 4 ভাই বোন। মিম আর আদি খুনসুটি করে খাওয়াতে ব্যস্ত। তানভীর হঠাৎ আবিরের দিকে তাকিয়ে বলল, ভাইয়া তোমার কি কিছু হয়েছে? আবির নড়েচড়ে বসল, মুখ গোমরা করে উত্তর দিল, কিছু হয়নি। তানভীর আর কথা বাড়ায়নি, চুপচাপ নিজের খাওয়া শেষ করল। নিজের খাবার শেষ করে, ফ্রেশ হয়ে আবিরও অফিসের জন্য বেরিয়ে পড়েছে। বাকিরাও নিজেদের কাজে ব্যস্ত হল। সারাদিনের ব্যস্ততা শেষে সকলেই বাড়ি ফিরল না কেবল আবির। আগামী মাস থেকে আবিরের নতুন কোম্পানি শুরু হবে, সেই কাজেই ব্যস্ত সে। সারাদিন বাবার কোম্পানির কাজ সামলে সন্ধ্যার পর প্রায়ই দেখতে হয় নিজের অফিসের কাজকর্ম। সাথে তার আরও 2জন বন্ধু আছে।
একজন রাকিব আরেকজন রাসেল। আবিরের পরেই তাদের পোস্ট। আবিরের অবর্তমানে তারাই সামলাবে কোম্পানি। কয়েক বছর আগে থেকেই আবিরের সাথে প্ল্যান করে রেখেছিল, এটারই পূর্ণতা পেতে চলেছে। এদিকে গতকালের ন্যায় আজও পড়ার রুমে অপেক্ষা করছে মেঘ। কিন্তু শাহরিয়ার ভাইয়া আসার কোনো খবর নেই। এই পৃথিবীতে কারো জন্য অপেক্ষা করার মতো কষ্ট আর কিছুতে নেই। অধৈর্য হয়ে রাগে ফুঁসতে ফুঁসতে মেঘ বড় আব্বুর সামনে গিয়ে দাঁড়ালো। আলী আহমদ খান সোফায় বসে কফি খেতে খেতে টিভি দেখছিলেন। মেঘ জিজ্ঞাসু চোখে তাকালো বড় আব্বুর দিকে, তারপর আস্তে করে বলল, ভাইয়া কি পড়াতে আসবেন না? আলী আহমদ খানের মনোযোগ সরল টিভির দিক থেকে, এক পলক তাকালো মেঘের দিকে, তারপর পকেট থেকে ফোন বের করে ডায়েল করলেন শাহরিয়ারের নাম্বারে। প্রথমবার রিসিভ হলো না। দ্বিতীয়বার রিসিভ হলো। আলী আহমদ খান জিজ্ঞেস করলেন, তুমি আসছো না কেন? পড়াবে না? শাহরিয়ার শীতল কণ্ঠে উত্তর দিল, আঙ্কেল আমার জন্য বাসাটা দূরে হয়ে যায়। সময় মেইনটেইন করাও একটু সমস্যা, তাই আমি আর আসতে পারবো না। সরি। আলী আহমদ খানের জবাব, তাহলে তুমি এই কথাটা প্রথম দিনই জানাতে পারতে। শাহরিয়ার গম্ভীর কণ্ঠে উত্তর দিল, একটু অসুস্থ ছিলাম আঙ্কেল, হাসপাতাল থেকে আজই ফিরেছি। আপনাকে সময় করে ফোন দিতাম আমি। আলী আহমদ খান উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কি হয়েছে তোমার? শাহরিয়ার ঠান্ডা কণ্ঠে বলল, তেমন কিছুটা, হালকা ব্যথা পেয়েছি। দোয়া করবেন আঙ্কেল, আল্লাহ হাফেজ। আলী আহমদ খান বললেন, সাবধানে থেকো, আল্লাহ হাফেজ। আলী আহমদ খান মেঘকে জানালেন। মেঘ কি বলবে বুঝে উঠতে পারল না, ঠায় দাঁড়িয়ে রইল সোফার পাশে। তখনই সিঁড়ি দিয়ে নামছিল তানভীর, মেঘের কাছে দাঁড়িয়ে প্রশ্ন করল, এখানে দাঁড়িয়ে আছিস কেন? মেঘ মাথা নিচু করে, পাতলা অধর নেড়েচেড়ে বলে, শাহরিয়ার ভাইয়া পড়াবেন না আমায়। তানভীর কপাল গুটিয়ে বলল, তাতে মন খারাপ করার কি আছে? মানুষের সমস্যা থাকতেই পারে। মেঘ চোখ তুলে তাকালো ভাইয়ের পানে। তানভীর বড় আব্বুর দিকে তাকিয়ে পুনরায় বলল, আমার একজন পরিচিত আপু আছে, উনি খুব ভালো পড়ান শুনেছি। আপনি অনুমতি দিলে আমি কি কথা বলে দেখব? আলী আহমদ খান তানভীরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। হয়তো মনে মনে ভাবলেন, যেই ছেলে জীবনে পড়াশোনায় করে না সেই ছেলে আবার বোনের জন্য টিউটর খুঁজছে। মুখ ফোটে বললেন, দেখো তোমার মতো গর্দ তারা চিহ্ন হয় না যেন। তানভীর হাসি মুখে বলল, এবার 2-1 দিন পড়ার পর মেঘের যদি মনে হয় পড়বে তাহলেই ফিক্সড করব। আলী আহমদ খান এবার যেন স্বস্তি পেলেন। সহজভাবেই বললেন, ঠিক আছে, কালকেই আসতে বলো তাহলে। তানভীর আর কথা না বাড়িয়ে চুপচাপ বাসা থেকে বের হয়ে গেল। মেঘও নিজের মতো বই খাতা নিয়ে রুমে চলে গেল। আজ মঙ্গলবার। মেঘ রেডি হয়ে একেবারে নিচে নামল। ক্লাসের টাইম 30 মিনিট এগিয়ে দিয়েছে, তাই তাড়াতাড়ি যেতে হবে। খাবার টেবিলে বসে তাড়াহুড়োয় খাবার খাচ্ছে মেঘ। সামনের চেয়ার ফাঁকা, এতেই যেন মেঘের সতারা চিহ্নস্তি কাজ করছে। রবিবারের ধতারা চিহ্ন মক খাওয়ার পর থেকে মেঘ ইচ্ছে করেই আবিরের থেকে দূরে দূরে থাকতে চাইছে। এদিকে আবির 8টার দিকে না খেয়ে অফিসে চলে গেছে। নিজের অফিসে কাজ শেষ করে তারপর বাবার অফিসে যাবে। মেঘ খাওয়া শেষ করে কোচিং এর উদ্দেশ্যে রওনা দিল। 2টায় মেঘ কোচিং থেকে এসে ফ্রেশ হয়ে খেতে বসেছে। 2 লুকমা মুখে তুললেই কারো পায়ের শব্দে ফিরে তাকায় মেঘ। আবির খাবারের টেবিলের দিকে আসছে, অমনি মেঘের গলায় খাবার আটকে গেছে। খাবার গিলতে পারছে না মেয়েটা। কোনোরকমে পানি দিয়ে খাবারটা গিলল। এদিকে আবির বেসিন থেকে হাত ধুয়ে এসে মাম্নিকে খাবার দিতে বলল। বসল মেঘের বিপরীতে রাখা চেয়ারটাতে। মেঘের চিবুক নামল গলায়, দৃষ্টি তার প্লেটের দিকে। মনে মনে আল্লাহ আল্লাহ করছে মেয়েটা। হাত পাকা তারা চিহ্ন পি শুরু হয়ে যাচ্ছে। 2 দিন পালিয়ে থেকেও লাভ হলো না।
বারবার কানে বাজছে রবিবারের সেই কথাটা। এমন তারা চিহ্ন পোপর দিব যার দাগ 1 মাসেও যাবে না। কে চাই স্বেচ্ছায় তারা চিহ্ন ইর খেতে, কোনোরকমে খেয়ে সরে পড়লেই তারা চিহ্ন চেষে খাওয়ার গতি বাড়ালো, নাকে মুখে খাচ্ছে মেঘ। আবির তারা চিহ্ন পোক্ত দৃষ্টিতে তাকালো মেঘের দিকে, কপাল কুঁচকে গম্ভীর গলায় বলল, কি হয়েছে তোর? মেঘের তারা চিহ্ন শ্বাস আটকে আছে, গলা শুকিয়ে কাঠ। সারা শরীরের কম্পনের মাত্রা তীব্র হলো, কথা বের হচ্ছে না মুখ দিয়ে। কিন্তু আজ তাকে বলতে হবে, তারা চিহ্ন টলারের মুখোমুখি হতে হবে তাকে। নিজেকে নিজে সাহস দিল। মেঘের সরল স্বীকারোক্তি, কিছু হয়নি আমার। আবির কিছু বলতে গিয়েও গিলে ফেলল কথাটা। এর মধ্যে হালিমা খান আবিরের খাবার নিয়ে এসেছেন। আবির খাওয়ায় মনোযোগ দিল। হালিমা খান আবিরকে উদ্দেশ্য করে বললেন, সকালে কিছু খেয়েছিলি বাবা? আবির গুরুভার কণ্ঠে উত্তর দিল, খায়নি। হালিমা খান কিছুটা চিন্তিত কণ্ঠে বললেন, সকালে খেয়ে গেলেই পারতিস, একটু দেরি হলে না হয় হতো। আবির কোনো উত্তর দিল না। মেঘ মনে মনে ভাবছে, আমায় যে লোক তারা চিহ্ন মকি দেয়। ঠিকমতো খেতে হবে। সে নিজে যখন না খেয়ে থাকে তখন তাকে কেন কেউ তারা চিহ্ন দেয় না। সব দোষ এই মেঘের। থাক তারা চিহ্ন বই না এই বাড়িতে। উঠতে চাইল টেবিল থেকে, তৎক্ষণাৎ চোখ পড়ে আবির ভাইয়ের দিকে। আবির মাথা নিচু করে খাচ্ছে। এখন উঠতে গেলে নিশ্চয় তারা চিহ্ন মক দিয়ে আবার বসাবেন, কে জানে আবার তারা চিহ্ন পোপরই তারা চিহ্ন রেন কিনা। এসব ভেবে মেঘ আবার বসে তারা চিহ্ন তগতিতে খাওয়া শুরু করে। আবির রাগে এক প্রকার চিৎকার দিয়ে উঠল, একটা তারা চিহ্ন পোপর দিব তোকে, এভাবে খাচ্ছিস কেন? মেঘ সহসা থমকে গেল, ধমক খেয়ে চোখ টলমল করছে তার, মুখের ভাতগুলো কোনোরকমে গিলল। মনে মনে ভাবল, আমাকে তারা চিহ্ন পোপর দেয়ার এত ইচ্ছে আপনার? আবিরের তারা চিহ্ন পোপরের ভয়ে 2 দিন যাবৎ খাবার টেবিলে সবার সাথে খায় না মেয়েটা। কে জানতো এই দুপুর বেলা আবির ভাই অফিস থেকে বাসায় চলে আসবেন। জানলে হয়তো আগে খেয়ে নিত, না হয় আবির ভাই খাওয়ার পর খেতে আসতো। কেন এই মানুষটা তার সামনে আসে? কেনই বা এত রাত তারা চিহ্ন দেখায় ভেবে পায় না মেঘ। হঠাৎ মনে পড়ে যায় ঘুম থেকে উঠে বলা স্লোগানটা। মেঘ মনে মনে বিড়বিড় করল, আমার মন একমাত্র আমার নিয়ন্ত্রণে চলবে, মেঘ ভয় পাবে না আবিরকে। তারপর স্বাভাবিকভাবে প্লেটের ভাতগুলো শেষ করে হাত ধুয়ে সিঁড়ি দিকে যেতে নেয়। সোফার কাছে পর্যন্ত যেতেই মিম আর আদি দৌড়ে এসে জাপটে ধরে মেঘকে। আকস্মিক ঘটনায় কিছুটা ঘাবড়ে গেল মেঘ। তারপর স্বাভাবিক কণ্ঠে বলল, কি হয়েছে তোদের? মিম ফিসফিস করে মেঘকে বলল, আপু প্লিজ আবির ভাইয়াকে বলো না আমাদের নিয়ে বাইকে ঘুরতে, কখনো বাইকে উঠিনি, প্লিজ বলবা। মেঘ কোনো কিছু না ভেবেই বলল, আমি বলতে পারবো না। আদি বলে উঠল, প্লিজ 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 আপু, আমরা বলার সাহস পাচ্ছি না। প্লিজ তুমি একটু বলো না। মেঘ আবারও গম্ভীর কণ্ঠে জবাব দিল, আমি পারবো না বলতে। তোদের ঘুরতে ইচ্ছে করে তোরা বল। মেঘ মনে মনে ভাবছে, তোরাই সুখে আছিস, আমাকে তো উঠতে বসতে থাপ্পড় তারা চিহ্ন রার তারা চিহ্ন কি দিচ্ছে। আমি এবার এটা বললে নিশ্চিত এখনই খাবো তারা চিহ্ন রটা। আবিরের খাওয়া শেষ এদিকে আসতে দেখে মেঘ তাড়াতাড়ি রুমে চলে যেতে চাচ্ছে। কিন্তু আদি আর মিম আরো করুণ স্বরে বলছে, প্লিজ আপু, তুমি বলো না। এবার মেঘ রেগে কটমট করে বলে, আমি বললাম তো পারবো না। মিম আর আদি এবার চুপসে গেল। মেঘ আর এক মুহূর্ত দাঁড়ালো না। সিঁড়ি দিয়ে উঠায় ব্যস্ত। আবির বিষয়টা লক্ষ্য করেছে। আবির আদিকে জিজ্ঞেস করে, কাকে কি বলতে বলছিস ওকে? মিম শ্বাস টেনে সাহস নিয়ে বলল, ভাইয়া আমাদের আপনার বাইকে নিয়ে ঘুরাবেন প্লিজ।
মেঘ সিঁড়িতে উঠতে উঠতে ফিসফিস করে বলছে, হিট তারা চিহ্ন লার নিবে বাইকে তোদের? সেগুড়ে বালি। আবির কণ্ঠ তিনগুণ ভারী করে উত্তর দিল, আমার বাইকে কাউকে উঠাবো না। কিছুদিন পর তানভীরকে বাইক কিনে দিব। তখন ও তোদের নিয়ে ঘুরবে। আদি আকস্মাৎ প্রশ্ন করে বসল, তুমি তানভীর ভাইয়াকে নিয়ে ঘুরো না? আবির এবার স্বাভাবিক কণ্ঠেই বলল, এখনো তানভীর আমার বাইকে উঠেনি। তবে ভবিষ্যতে উঠতে পারে। ওর সাথে তোদের কি সম্পর্ক? মিম আর আদি বোবা হয়ে রইল। মেঘের কথা ফলে যাওয়াতে নিজেকে নিয়ে গর্ব করতে করতে রুমের দিকে যাচ্ছে আর ভাবছে দুই ভাইয়ের গলায় গলায় সম্পর্ক, অথচ বাইকে উঠার পারমিশন দেয়নি ছি। সহসা অভিব্যক্তি পাল্টালো মুখের, বিড়বিড় করে বলল, হিট তারা চিহ্ন লারের থেকে ভালো আর কি আশা করা যায়? রুমে গিয়ে সোজা শুয়ে পড়ল। তৎক্ষণাৎ ফোনটা হাতে নিল। এই 2-3 দিনে একবারের জন্য ওফে তারা চিহ্ন সবুকে ঢুকে নিসে। মন খারাপ কাটাতে ঢুকলো ফে তারা চিহ্ন সবুকে। কিছুক্ষণ ঘোরাঘুরির পর একটা পোস্ট সামনে আসছে। একদিন আগে আবির ফেসবুক একটা অসম্ভব সুন্দর ছবি আপলোড দিয়েছে, সাথে ছোট করে ক্যাপশন লিখেছেন, শূন্যতা আমায় ঘিরে আছে, আর আমি ঘিরে আছি মোহে। মেঘ ছবিটা দেখে যতটা খুশি হলো তার থেকে বেশি চিন্তিত হলো ক্যাপশনে কি বুঝিয়েছেন তা ভাবতে। সে ক্যাপশন বুঝার চেষ্টায় মগ্ন হলো। মনে মনে আওড়ালো, উনি কি তাহলে সত্যি কারো সাথে রিলেশনে আছেন? তৎক্ষণাৎ মনের ভেতর থেকে জবাব এলো, উনি প্রেম করলে তোর কি? তোরে যে উঠতে বসতে থা তারা চিহ্ন পোপর দে তারা চিহ্ন আর ভ তারা চিহ্ন অ দেখায়, তোর লজ্জা করে না এই হি তারা চিহ্ন টলারকে নিয়ে ভাবতে? সঙ্গে সঙ্গে ডাটা অফ করে ফোন রেখে দিল মেঘ। সত্যিই তো, সে তো আবির ভাইয়ের উপর রেগে আছে, তাহলে আবার আবির ভাইকে নিয়ে ভাবছে কেন? এদিকে আবির রুমে এসে 5-10 মিনিট রেস্ট নিয়ে নিজের ল্যাপটপ আর কিছু কাগজপত্র নিয়ে বেরিয়ে পড়েছে। সন্ধ্যায় মেঘের নতুন টিউটর এসেছে। বয়স এত বেশি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিজিক্সে পড়াশোনা করছেন, এবার 3য় বর্ষে আছেন। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দরী, গোলগাল চেহারা, বোরকা পরে হিজাব পরে এসেছেন। গুছিয়ে কথা বলেন, সুন্দর করে বুঝিয়ে পড়িয়েছেন মেঘকে। মেঘ যেন পড়ার থেকেও বেশি মুগ্ধ হয়েছে ওনার কথা বলার স্টাইলে। ওনার নাম জান্নাত। মেঘের ওনাকে এতই ভালো লেগেছে যে 2 দিন পড়া পর্যন্ত অপেক্ষা করতে পারল না। জান্নাত আপু চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে গেল বড় আব্বুর কাছে। জানালো ওনার কাছেই পড়বে সে। আলী আহমদ খান যেন কিছুটা নিশ্চিন্ত হলেন। তারপরও মেঘকে বললেন, কখনো যদি মনে হয় তোমার পড়ার ঘাটতি হচ্ছে তাহলে আমি নতুন টিউটর আনবো, তুমি চিন্তা করো না। পড়াশোনায় মনোযোগ দাও। মেঘ, ঠিক আছে, বলে নিজের রুমে চলে গেল। রাতে সবাই একসাথে খাওয়া দাওয়া করল, কিন্তু আবির নেই। ইদানিং আবির অফিস শেষ করে নিজের নতুন অফিসে চলে যায়। ওখানে সব গুছানো, প্ল্যানিং করা এসব নিয়ে ব্যস্ত থাকে। রাত 11টার আগে ফিরেই না। কেউ অপেক্ষাও করে না তার জন্য। কারণ আবিরের করা নির্দেশ, আমার জন্য কেউ অপেক্ষা করলে আমি আর ফিরবই না। সেই থেকে মা আর মামুনি নিজেদের সময় মতো শুয়ে পড়ে। আবির 11টার পরে এসে ফ্রেশ হয়ে নিজের মতো খায়। কেটে গেল আরো 2 দিন। দেখা হলো না মেঘ আর আবিরের। সকালে আবির খেতে আসলেও মেঘ আগে আগেই খেয়ে পাতারা চিহ্ন লায়, সে আবির ভাইয়ের মুখোমুখি হতে চাই না। মেঘ ছোটবেলা থেকেই খুব আবেগী, আর যে তারা চিহ্ন অল্পতে তারা চিহ্ন ননা করা তার স্বভাব। আর কোনো বিষয়ে যে তারা চিহ্ন করলে তা সহজে কাটে না। যেমন সামান্য তারা চিহ্ন পোপরের জন্য আবির ভাই এর সাথে 9 বছরের উপরে কথা বলে নিয়ে একটিবার। আবির দেশে আসাতে মনে অন্যরকম অনুভূতি জন্মানো শুরু করেছিল সবেমাত্র। কিন্তু আবির ভাইয়ের হুমকিতে অনুভূতিগুলো তারা চিহ্ন পড়ে যাচ্ছে।
মেঘ নিজেই যেন অনুভূতিগুলোকে মাটিচা তারা চিহ্ন পা দিতে ব্যস্ত। কথায় আছে, চোখের আড়াল হয়ে গেলে মনের আড়াল হতে বেশি সময় লাগে না। এজন্য মেঘ সর্বোচ্চ চেষ্টা করছে যেন আবির ভাইয়ের সামনে সে না পড়ে, সবাই টেবিলে বসার আগেই সে খেয়ে নিজের রুমে চলে যায়। আবির ভাই অফিসে গেলে সে কোচিং এর জন্য বের হয়। দুপুরে আবির থাকে না বলে একটু রিল্যাক্সে খেতে পারে। রাতে জান্নাত আপু পড়িয়ে যায় 7:30 নাগাদ, তখনই খেয়ে রুমে চলে যায়। তখন তো আবির ভাই ফিরেই না, দেখা হবে কিভাবে। সেই রবিবার থেকে মেঘ পালিয়ে বেড়াচ্ছে। আজ বৃহস্পতিবার রাত, মেঘ নিজের পড়া শেষ করে শুয়ে মোবাইলটা হাতে নিয়েছে। আবিরের কথা খুব মনে হচ্ছে তার, তাই আবিরের আইডিতে ঢুকলো কিন্তু কোনো আপডেট নেই। মনের ভেতরটা কেমন জানি মোচড় দিল মেঘের। মঙ্গলবার দুপুরে খেতে বসেছিল একসাথে, তারপর আর দেখেই নি সে। মেঘের খুব ইচ্ছে করছে আবির ভাইকে দেখার। মনকে কোনোভাবেই শান্ত করতে পারছে না। মনের জোরগুলোও নিস্তেজ হয়ে পড়েছে। অনেকক্ষণ মনকে বুঝিয়ে ব্যর্থ হলো, তাই রুম থেকে বের হয়ে গুটি গুটি পায়ে এগিয়েছে আবির ভাইয়ের রুমের দিকে। রাত তখন 11টার উপরে। ড্রয়িং রুমে একটা হালকা আলোর বাল্ব জ্বলছে, পুরো বাড়ি অন্ধকার। মেঘ আবিরের রুমের সামনে দাঁড়ালো। দরজা চাপানো, আস্তে করে ধাক্কা দিল মেঘ। চেক করতে চাইছিল খোলা কি বন্ধ। মেঘের হালকা ধাক্কাতেই খুলে গেল দরজা। কিছুটা ঘাবড়ে গেল মেঘ। যদি আবির ভাই রুমে থাকেন তাহলে আস্থা তারা চিহ্ন পোপর নিশ্চিত। তাই দুগালে হাত দিয়ে আস্তে করে উকি দিল রুমে। রুমের বারান্দায় বাল্ব জ্বলছে। সেটার আলোয় রুমে আসছে। মোটামুটি আলোকিত হয়ে আছে রুমটা। আবির কোথাও নেই। বিছানা টানটান করে পাতানো। টেবিলে বই, খাতা, কাগজপত্র এলোমেলো, সাথে একটা ল্যাপটপের আলো তারা চিহ্ন লছে। চেয়ারের উপর 2-3টা কাপড় এলোমেলো পড়ে আছে। ছেলেদের রুম সচরাচর যেমন হয়। মেঘ মনে মনে ভাবছে, আবির ভাই কি এখনো বাসায় ফিরেনি? নিজের রুমের দিকে ফিরে এক কদম এগুতেই কানে ভেসে আসে গানের সুর। দাঁড়িয়ে পড়ল মেঘ, মনে মনে ভাবছে, গান কে গাইছে? আবির ভাই নয় তো? আবারও ঘুরে গুটি গুটি পায়ে এগিয়ে গেল সিঁড়ির কাছে। মেঘ এই জীবনে কোনোদিন সন্ধ্যার পর ছাদে যায়নি, সবাই গেলেও যায় না। ওর তারা চিহ্ন লাগে, সন্ধ্যা বেলা নাকি ছাদে তানারা ঘুরে বেড়ায়। সারারাত ছাদেই থাকেন, এ ভয়ে ছাদে পা বাড়ায় না সেদিকে। সিঁড়ি কাছে এসে থমকে দাঁড়ালো মেঘ। এই গান কি তানারা গাইতেছেন? আমাকে আকৃষ্ট করে নেয়ার জন্য? যাবে কি যাবে না এটাই ভাবছে মেঘ। বুকে সাহস নিয়ে 2 কদম এগিয়েছে মেঘ। একটু উকি দিয়ে দেখল ছাদের দিকে, ছাদের গেট খোলা। এটা দেখে মনে তারা চিহ্ন হস পেল মেয়েটা, তানারা গান গাইলে গেট খোলার কি দরকার? তারপরও আল্লাহ আল্লাহ করে এগুচ্ছে মেঘ। গেইটের কাছে এসে বুকে হাত রেখে উকি দিল ছাদের দিকে। ছাদের এক কর্নারে নজর পড়ল, সিঙ্গেল সোফার উপর হেলান দিয়ে বসে আছে একজন। চাঁদের উপর থেকে মেঘ সরে যেতেই স্পষ্ট বোঝা গেল এটা আবির ভাই। মেঘ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল। এত রাতে আবির ভাই ছাদে কি করেন? কৌতূহল হলো মেঘের। আগে কি গান গেয়েছে তা মেঘ বুঝতে পারেনি। নিচ থেকে শুধু সুরটাই শুনেছে। এখন আবির ভাই নীরব। কয়েক মুহূর্ত পর আবির ভাই আবার শুরু করল। ছোট্ট বুকে মেঘ জমিয়ে কেনরে কাঁদিস পাখি? তুই ফিরবি বলে আমি কেমন সন্ধ্যা নামায় রাখি। ছোট্ট তোর ওই ওমের ডানায় নাক ঘষতে দিবি কি? বুকের ভেতর ঘুলোঘুলিতে একলা পাখি হবি? তুই বুকের ভেতর ঘুলোঘুলিতে একলা পাখি হবি? মেঘ উদ্বিগ্ন নয়নে তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে। ছেলেদের গান শিখতে হয় না, তারা খালি গলাতে গান গাইলেও যেন অসম্ভব সুন্দর লাগে। মেঘ মুগ্ধ হয়ে আবিরের গান শুনছে। আবির ভাই একই লিরিক্স বারবার গাওয়াতে গানে মনোযোগ দিল মেঘ। নিজেকে নিজে প্রশ্ন করল মেঘ, এই গান কাকে উদ্দেশ্য করে গাইছেন উনি?
আমাকে নিয়ে নয় তো? এটুকু বলতেই মুখে হাসি ফুটে উঠল মেঘের। তৎক্ষণাৎ মনে হলো উনি আমাকে নিয়ে কেন গান গাইবেন, আমি কে? তানভীর ভাই তো সেদিন বলল আবির ভাইয়ের জীবনে কেউ আছে, তাহলে কি তার কথা ভেবেই গাইতেছেন? সঙ্গে সঙ্গে হাসি গায়েব হয়ে গেল, নিস্তব্ধ আখিতে তাকিয়ে আছে সে। বুকের বা পাশে হালকা ব্যথা অনুভব হলো, ওনার মনে সত্যি অনেক দুঃখ, না হয় এমন গান কেউ গায়। এর মধ্যে আবির ভাইয়ের গান থেমে গেল। কিছুক্ষণ নীরব থেকে পকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে ধরল। আ তারা চিহ্ন গুণ দিয়ে যা তারা চিহ্ন লালো সেই সিগা তারা চিহ্ন রেট। এদিকে মেঘের মাথায় আকাশ ভেয়ে তারা চিহ্ন নে পড়েছে। নিজের চোখকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, আবির ভাই সিগারেট খান। দাঁড়িয়ে থাকার শক্তিটুকু পাচ্ছে না মেয়েটা। আকস্মাৎ দরজার এখানেই বসে পড়েছে সে, মেঘের জাতসতারা চিহ্ন থ্রু হলো সিগারেট। যেখানে সিগারেটের গতারা চিহ্ন এন্ধ মেঘ সহ্য করতে পারে না, সিগারেটের গতারা চিহ্ন এন্ধে তার সাতারা চিহ্ন সকষ্ট হয়ে যায়। সেখানে আবির সিগারেট খাচ্ছে। এটা যেন মেঘ মানতেই পারছে না, ওষ্ঠদয় উল্টে নীরবে চোখের জল ফেলছে। যাকে সে মিস করছিল, এতক্ষণ তাকে দেখার জন্য উদ্বেগ ছিল, তাকে খোঁজে এসে এরকম একটা দৃশ্য দেখবে তা সে কল্পনাও করেনি। অষ্টাদশীর মনটা নির্ম তারা চিহ্ন মোভাবে তারা চিহ্ন তত্তা করেছে আবির। আবির ভাই অষ্টাদশীর মনে বসন্তের ফুলের মতো আর ফুটবে না। আবিরের প্রতি খুব তারা চিহ্ন হলো মেঘের। রাগের সাথে কান্নার মাত্রাও বাড়তে লাগল। ছাদের দরজার পাশে বসেই ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে মেঘ। নিজেকে সান্ত্বনা দেয়ার কোনো ভাষায় খুঁজে পাচ্ছে না সে। আচমকা আবির মেঘের সামনে হাজির হলো। মেঘ তখনও তারা চিহ্ন ননায় ব্যস্ত। আবির গম্ভীর কণ্ঠে শুধালো, এখানে কি করছিস? আবির ভাইয়ের কণ্ঠ শুনে মেঘ ভূত দেখার মতো চমকে উঠল। মেঘের তারা চিহ্ন ননার তীব্রতা এতটাই বেড়ে গেছিল যে ছাদের কর্নার থেকে আবির শুনতে পেয়ে ছুটে এসেছে। অতিরিক্ত তারা চিহ্ন ননায় মেঘের শরীর তারা চিহ্ন পছে। জোর করে তারা চিহ্ন ননা থামিয়েছে। এখনো নাক টানছে আর জোরে জোরে শ্বাস ছাড়ছে। আবির গম্ভীর স্বরে পুনরায় বলল, কথা বলছিস না কেন? এত রাতে এখানে কি করিস? মেঘ এবার কিছুটা স্বাভাবিক হয়ে ছাদের ফ্লোরের দিকে তাকিয়ে ধীরস্থির কণ্ঠে উত্তর দিল, এমনি এসেছিলাম। আবিরের শরীর ঝুঁকে এলো। মেঘ তখনও ছাদের ফ্লোরেই বসা। চাঁদের আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছিল মেঘের অভিব্যক্তি, চিবুক নেমেছে গলায়, হাত পা কাঁপছে। তারা চিহ্ন আর তারা চিহ্ন ননার প্রতিক্রিয়া তারা চিহ্ন দুটাই অনুভব করছে। আবির আচমকা মেঘের বাহুতে ধরল, একটানে দাঁড় করালো মেঘকে। মেঘের শরীরের কম্পন তীব্র হল, হৃৎপিণ্ডের ধূপধাপ বেড়ে যাচ্ছে সহসা, চোখ তুলে তাকাতেও পারছে না। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো, রাগে টমট করতে করতে বলল, তুই কাঁদছিলি কেন? মেঘ উত্তর খুঁজে পাচ্ছে না। কিভাবে বলবে? আবির ভাইয়ের তারা চিহ্ন গারেট খাওয়া আর অন্য মেয়েকে উদ্দেশ্য করে গান গাওয়াতে তার ভেতর থেকে এমনিতেই তারা চিহ্ন ননা আসছে। মেঘ মাথা নিচু করে চুপ হয়ে রইল। আবির দীর্ঘশ্বাস ফেলে কিছুটা স্বাভাবিক কণ্ঠে বলল, তুই কি সবসময় রাতবিরাতে ছাদে আসিস? মেঘ তৎক্ষণাৎ বিদ্যুৎ বেগে কতক্ষণ মাথা নাড়িয়ে না বোধক সম্মতি জানালো, তারপর আস্তে আস্তে বলল, এই জীবনে কোনোদিন সন্ধ্যার পর ছাদে উঠিনি আমি। আবির ভাই উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, তাহলে আজ আসলি কেন? মেঘ নিস্তব্ধ, নীরব। কিছু বলার সাধ্য নেই বলে দীর্ঘশ্বাস ফেলল। এত রাতে ছাদে আসার কোনো অজু তারা চিহ্ন তারা চিহ্ন যে পেল না। আবির কয়েক পা এগিয়ে মেঘের অনেকটা ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। আবিরকে এত কাছাকাছি দেখে মেঘের নিঃশ্বাস বন্ধ হওয়ার হাল হলো। আবিরের গায়ের তারা চিহ্ন এন্ধে মাতারা চিহ্ন তাল হওয়ার অবস্থা। তারা চিহ্ন অঙ্কর পরিস্থিতি থেকে নিজেকে বাঁচাতে 2 কদম পিছিয়ে গেল মেঘ।
কিন্তু পিছনে আর জায়গা নেই, দরজার পাশের পিলারে পিঠ ঠেকল, থরথ তারা চিহ্ন করে কাঁপছে অষ্টাদশীর ছোট দেহ, পায়ের পাতা শিরশির করছে। সরে যেতে চাইল সামনে থেকে। আচমকা আবির দুহাতে পিলারের দুপাশ চেপে ধরল। কিছুটা ঝুঁকে মেঘের মুখোমুখি হল। আবিরের উষ্ণ শ্বাস, তীব্র দৃষ্টি মেঘকে নাজেহাল করে দিচ্ছে। মা তারা চিহ্ন নসিক টানাপো তারা চিহ্ন রনে পড়ে গেল মেঘ, বুকের ভেতর কেউ অবিরাম নৃত্য করছে যার শব্দ বাহির থেকে শোনা যাচ্ছে। শরীর ঘামতে শুরু করেছে। আবির ভাই হঠাৎই শীতল কণ্ঠে বললেন, এত বছর তো খুব পাতারা চিহ্ন লাই বেড়াইছিস। এখন দেখব কতটা পাতারা চিহ্ন লাতে পারিস। আবিরের ঠান্ডা হোম তারা চিহ্ন কিতে কেঁপে উঠল, এই কথা শোনামাত্র মেঘের শরীরে হাই ভোল্টেজের ঝাঁকুনি দিল। মেঘের বক্ষস্পন্দন জোরালো হতে শুরু করেছে। আবির সরু নেত্রে অষ্টাদশীর পানে তাকিয়ে আছে। মেঘের টাল তারা চিহ্ন মাটাল অবস্থা বুঝতে পেরে সামনে থেকে সরে গেল। আবির শক্ত কণ্ঠে ফের বলল, রুমে যা। আবির সরে যাওয়াতে স্বস্তি পেল মেঘ, বারবার দীর্ঘশ্বাস ফেলতে শুরু করল। কয়েক মুহূর্ত পর সিঁড়ির দিকে নামতে গেল, গুটগুটে অন্ধকার সিঁড়ি। পিছন ফিরে তাকিয়ে বুকে সাতারা চিহ্ন হসনিয়ে ডাকল, আবির ভাই। আবির উল্টো দিকে ফিরেছিল, ডাক শুনে ঘুরে বলল, হুম মম। মেঘ ভয়ে ভয়ে বলল, আমাকে একটু রুম পর্যন্ত দিয়ে আসবেন প্লিজ। আবির বিস্মিত কণ্ঠে বলল, কেন, হাঁটতে পারছিস না? মেঘ মাথা নিচু করে আস্তে ধীরে বলল, ভয় লাগছে। কেন? তানারা যদি আমাকে ধরে ফেলেন। আবির কয়েক সেকেন্ড থেমে সশব্দে হেসে উঠল। আবির মেঘের কথায় হাসছে ভাবতেই মনে মনে খুশি লাগছে মেঘের। আবিরের হাসির শব্দে মেঘ অবাক চোখে তাকালো। ততক্ষণে আবিরের হাসি গায়েব। আবির আকস্মাৎ ঠাট্টার স্বরে শুধালো, তা তুই ছাদে আসার সময় কি তানারা বেড়াতে গিয়েছিল? আবিরের এমন কথায় মেঘ আহাম্মকের মতো তাকিয়ে আছে। আবির সহসা বলে উঠল, তুই যা, আমি পিছনে আছি। মেঘ আর কিছু বলার সাহস পেল না। দুটা সিঁড়ি নেমে হঠাৎ কিছু ভেবে থমকে দাঁড়ালো। আবির নিরুদ্বেগ কণ্ঠে শুধালো, আবার কি হলো? মেঘ দুবার জোরে জোরে শ্বাস ছাড়ল, মনে তীব্র সাহস নিয়ে পেছনে ফিরে তাকালো। আবির ছাদের দরজার পাশে দাঁড়ানো, 6 ফুট লম্বা, তার উপর মেঘ বেশ কয়েকটা সিঁড়ি নেমে গেছে। এখান থেকে আবিরের লম্বা শরীরটা চাঁদের আলোয় সুপারি গাছের মতো মনে হচ্ছে। মেঘ উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করল, আবির ভাই, আপনি সিগা তারা চিহ্ন রেড খান কেন? মেঘের কথায় আবির যেন ছোটখাটো টাসকি খেল। মুহূর্তেই গম্ভীর কণ্ঠে বলল, তার জবাবদিহি কি তোকে দিতে হবে? মেঘ এবার কোমল কণ্ঠে বলল, সিগারে তারা চিহ্ন স্বাস্থ্যের জন্য তারা চিহ্ন তিকর, আর আমি। এটুকু বলেই থেমে গেল। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, আর তুই কি? মেঘ তারা চিহ্ন তারা চিহ্ন বলল, কিছু না। মেঘ আর থামল না, সিঁড়ি দিয়ে নামতে ব্যস্ত হল। মেঘ করিডোরে হাঁটছে, আবির পেছনে মোবাইলের ফ্ল্যাশ যা তারা চিহ্ন নিয়ে সিঁড়ি নিচ পর্যন্ত নামল। মেঘ পেছনে ফিরে আবিরকে দেখার সাহস পাচ্ছে না। নিজের রুমের দরজা পর্যন্ত এসে রুমে ঢুকার সময় এক পলক তাকালো। আবিরের মনোযোগ মোবা তারা চিহ্নইলে। মেঘ রুমে চলে গেল। আবিরের আরও একটি রাত কাটল নির্ঘুম, নিস্তব্ধ। প্রত্যেক সপ্তাহে ছুটির দিনের আগে সারারাত জেগে থাকে, এটা তার বহু বছরের অভ্যাস। বিদেশে থাকাকালীনও তাই করত। দেশে এসে প্রতি বৃহস্পতিবার রাত নিজের মতো একাকী তারা চিহ্নটায় নিজেকে নিয়ে ভাবে, নিজের স্বপ্ন, ইচ্ছে, ভালোবাসা, প্রিয়জন সবকিছু নিয়েই ভাবে। মেঘ নিজের রুমে শুয়ে ছাদের বিষয়গুলো ভাবছে, আবিরের এত কাছে আসা, আবির ভাইয়ের বলা সেই কথাগুলো মাথায় ঘুরছে। এসব ভেবে কখন ঘুমিয়েছে নিজেও জানে না। সকাল সকাল খাবার টেবিলে খাবার খাচ্ছে সবাই, শুক্রবার বলে ভালোমন্দ রান্না হয়েছে।
মেঘের মনটা আজ খুব ভালো। কেন ভালো নিজেও জানে না, তবে আবিরের প্রতি ভতারা চিহ্ন অকিছুটা শিথিল হয়েছে। খাবার টেবিলে আবির নেই দেখে মন কিছুটা খারাপ হয়েছে, কিন্তু তেমন পাত্তা দেয়নি। নিজের মতো খেয়ে পড়তে বসেছে। প্রতি শুক্রবারে প্রাইভেটে 1 ঘন্টার পরীক্ষা থাকে। 1 সপ্তাহে যা পড়ায় তার উপরই পরীক্ষা থাকে, আজও 3টা থেকে 4টা পর্যন্ত পরীক্ষা। অন্যদিকে তানভীর রাজনীতি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, সামনে এমপি নির্বাচন, তাদের প্রিয় নেতা মনোনয়ন কিনেছেন। সবাই মিটিং মিছিলে ব্যস্ত। জনসমর্থন যাচাই করে মনোনয়ন দেয়া হবে। তানভীরদের এখন সব এলাকায় যেতে হচ্ছে, জনগণের সুবিধা অসুবিধা শুনছে, লিস্ট করছে। এমপি নির্বাচনের কয়েক মাস পরেই হবে সভাপতি নির্বাচন। তানভীরের টার্গেট সভাপতি হওয়া, তাই তাকে আরও বেশি অ্যাক্টিভ থাকতে হচ্ছে। 2:30টা নাগাদ মেঘ পরীক্ষা দিতে বেরিয়েছে। আজ একটু আগেই চলে এসেছে। পরীক্ষা শুরু হতে এখনো 10 মিনিট বাকি। তাই বন্যা আর মেঘ গল্প করছে। বন্যা, কিরে তোর তারা চিহ্ন টলার ভাইয়ের কি খবর? কিছু তো আর বললি না, ছবি দেখাবি বলছিলি তাও দেখালি না। সত্যি সত্যি মন থেকে বের করে দিয়েছিস? মেঘ, মুখে যা বলি তার সবটাই কি পারি? এত চেষ্টা করেও তো পারলাম না মন থেকে তাড়াতে, গতরাতে থাকতে না পেরে গিয়েছিলাম ওনাকে দেখতে, কি যে একটা বাঁশ খেয়েছি। বন্যা, কেন, কি হয়েছে? মেঘ, কি আর হবে, লুকিয়ে দেখতে গিয়েছিলাম, আবির ভাইয়ের কাছে ধরা পড়ে গেছি। বন্যা, ব্যাটার চোখ আছে। ভালো হয়েছে। গেলি কেন তুই? মেঘ মনে মনে ভাবছে। এখন যদি বন্যাকে বলি আবির ভাইয়ের জন্য তারা চিহ্ন ননা করেছি, তাহলে বন্যা আমায় এখানেই বালিচা তারা চিহ্ন পা দিয়ে দিবে। বন্যা আর মেঘ সিদ্ধান্ত নিয়েছে, ভার্সিটিতে ভর্তির আগ পর্যন্ত কোনো প্রকার প্রেম, বন্ধুত্ব, ক্রাশ কিছুই খাওয়া যাবে না। এজন্য কোচিং এ নতুন কারো সাথে কথায় বলে না। মেঘ আগে আসলে বন্যার জন্য সিট রাখে, বন্যা আগে আসলে মেঘের জন্য সিট রাখে। বিষয়টা অনেকটা হাই স্কুল জীবনের মতো। এত কিছুর পরও মেঘ আবির ভাইয়ের উপর ক্রাশ খেয়ে ফেলেছে। এর জন্য বন্যা অবশ্য প্রতিনিয়তই মেঘকে বুঝাচ্ছে। এতক্ষণে স্যার চলে আসছেন, যথারীতি পরীক্ষাও শুরু হলো। 4টায় পরীক্ষা শেষ করে দুই বান্ধবী হাতে হাত ধরে বের হয়েছে। আশেপাশে মেঘদের গাড়ি নেই, তাই রাস্তার পাশে দাঁড়িয়ে ড্রাইভার আঙ্কেলকে ফোন দিবে ভাবল। হঠাৎ বাইক নিয়ে আবির হাজির হলো। হেলমেট পরা, সাদা শার্ট, কালো প্যান্ট, কালো শু, হাতে কালো ফিতার ঘড়ি, শার্টের বোতামের ফাঁকে সানগ্লাস ঝুলানো। মেঘের দিকে তাকিয়ে উচ্চস্বরে ডাকল, মেঘ। মেঘ আর বন্যা দুজনেই ডাক শুনে সেদিকে তাকিয়েছে, মেঘ এক পলক তাকাতেই চিনতে পারল। আবিরকে এভাবে দেখে আবারও নতুন করে ক্রাশ খেয়েছে। মেঘ মনে মনে ভাবছে, উনি এখানে কেন? উনি কি আমায় নিতে এসেছেন? কই সেদিন তো মিম আর আদিকে ধমকে বললেন, কাউকে বাইকে উঠাবে না, তার মানে আমাকেও নিশ্চয় উঠাবেন না। না উঠাক, ওনার বাইকে উঠতে আমার বয়েই গেছে। কিন্তু উনি আসলো কেন? আল্লাহ জানেন কোন পাপের শাস্তি দিতে এখানে এসেছেন। আল্লাহ বাঁচাও। এসব হাবিজাবি ভাবনায় ব্যস্ত মেঘ, এদিকে বন্যা মেঘের হাত ঝাপটে ধরে আছে। আবির মেঘের দিকে খানিকক্ষণ সুস্থির বনে তাকিয়ে আছে, হয়তো মেঘের অভিব্যক্তি বুঝার চেষ্টা করছিল। এবার হেলমেট খুলে মেঘের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বলল, উঠো। মেঘ অজানা ঘোরে আটকে আছে, আনমনে হাবিজাবি ভাবনায় ব্যস্ত। আবিরের কথা কানেই গেল না, বন্যাও মনোযোগ দিয়ে ছেলেটাকে দেখছে, আগে কখনোই এই ছেলেকে দেখেনি। বন্যা তানভীরকে অনেকবার দেখেছে কিন্তু আবিরকে ঠিকমতো চিনে না। বন্যা মনে মনে আওড়াল, এই ছেলেকে? মেঘকে বাইকে উঠতে বলছে কেন? বন্যা মেঘে হাতটা আরো শক্ত করে ধরে আছে। আবির এবার ধতারা চিহ্ন মুখে উঠল। এই মেঘ,
উঠতে বললাম তো। মেঘ এবার চমকে উঠে গোল গোল চোখে তাকায়, পরপর দুবার জোরে শ্বাস নিয়ে নিজেকে কিছুটা স্বাভাবিক করে, তারপর বন্যার দিকে তাকিয়ে বিড়বিড় করল, উনি আবির ভাই। তৎক্ষণাৎ বন্যা মেঘের হাত ছেড়ে দিল, হয়তো আবিরের রাগী চোখ মুখ দেখে কিছুটা ভয় পেয়েছে। মেঘ কয়েক পা এগিয়ে আবিরের কাছাকাছি এসে দাঁড়িয়েছে। ততক্ষণে আবির বাইক থেকে নেমে গেছে। আবির মেঘের দিকে স্পষ্ট চোখে তাকিয়ে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, এই, তুই কি কিছু খাস? মেঘ কপাল কুঁচকে বলল, মানে, কি খাবো? কোন দুনিয়ায় থাকিস তুই? ডাকলে শুনিস না। মেঘ চুপচাপ মাথা নিচু করে রইল। আবির আবারও বলল, বাইকে উঠো। আবির মেঘকে বাইকে উঠতে বলছে, এটাও সম্ভব? মেঘ নিজের কানতে বিশ্বাস করতে পারছে না। মেঘের হেলদোল নেই দেখে আবির বাইক থেকে হেলমেট নিয়ে নিজেই মেঘকে পরিয়ে দিল। তারপর পুনরায় বাইকে বসে গুরুগম্ভীর কণ্ঠে বলল, তুই কি উঠবি? এত কিছু না ভেবে মেঘ হাসিমুখে বাইকে উঠে বসল। আবিরের গায়ের সাথে গা লাগতেই কেঁপে উঠল কিছুটা। মেঘ কাঁধে হাত রাখবে নাকি রাখবে না তা নিয়ে দুটানায় আছে। এমনিতেই জীবনে প্রথম বাইকে উঠছে, তার উপর আবার আবির ভাইয়ের বাইকে। আবির মেঘের মনের অস্থিরতা বুঝে শীতল কণ্ঠে বলল, ধরে বসো না হয় পড়ে যাবি। মেঘ কাঁপা কাঁপা হাতে আবিরের কাঁধে হাত রাখল। সঙ্গে সঙ্গে মেঘের হৃৎস্পন্দনের মাত্রা বাড়তে লাগল। এদিকে বন্যা নির্বাক চোখে তাকিয়ে দেখছে আর ভাবছে, মেঘের বর্ণনায় কোনো ভুল ছিল না, আবির ভাইয়া সত্যিই অসাধারণ। যে কোনো মেয়েই এক দেখাতে ক্রাশ খাবে। কয়েক সেকেন্ডের মধ্যে আবির বাইক স্টার্ট দিল, মনের ভতারা চিহ্ন এই মেঘ আবিরের কাঁধে জোরে চেপে ধরল। মেঘের কান দিয়ে শাসা করে মৃদু বাতাস ঢুকছে, প্রথমবার বাইকে উঠার অনুভূতি অসাধারণ। মেঘ নিভু নিভু চোখে চারপাশ দেখার চেষ্টা করছে। বেশ কিছুক্ষণ পর তারা পৌঁছে গেল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে। আবির মেঘকে শপিং এ নিয়ে আসছে ভাবতেই মেঘ আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে। এত খুশি রাখার জায়গা পাচ্ছে না। আবির মেঘকে নিয়ে একটা হিজাবের দোকানে গেল, রেগুলার পরার জন্য হিজাব চাইতেন দোকানদার জর্জেট হিজাবের বক্স বের করে দিল। মেঘের বুঝতে বাকি নেই, রবিবারে বলেছিল হিজাব পরে যেতে কিন্তু মেঘ ওড়না মাথায় দিয়ে যাচ্ছিল। কি করবে সে? মা আর বড় মা ছাড়া মেঘ একা শপিং এ যায়নি কখনো। বড় আম্মুরাও এখন শপিং করবেন না। তাই মেঘ ভেবেছিল কিছুদিন ওড়না মাথায় দিয়ে যাবে, তারপর ওনারা শপিং এ গেলে হিজাব নিয়ে নিবে। মেঘ বক্স থেকে বেছে বেছে তিনটা আলাদা করেছে, তারপর আবিরকে দেখিয়ে জিজ্ঞেস করল, এই তিনটা নিব? আবির মেঘের প্রশ্নের উত্তর না দিয়ে দোকানদারকে জিজ্ঞেস করল, এগুলোর মধ্যে কয়টা কালার আছে আপনার কাছে? দোকানদার বললেন, ভাইয়া আপাতত 24টা আছে, আপনি চাইলে আরো দিতে পারবো, তবে কিছুদিন পরে নিতে হবে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, সবচেয়ে বড় সাইজের 24টা কালারেরই হিজাব দেন। আবিরের কথা শুনে মেঘ তড়িৎ বেগে তাকালো। তৎক্ষণাৎ চোখ নামিয়ে শক্ত গলায় বলল, এতগুলো লাগবে না, তিনটা হলেই হবে। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়েছে, রাগে কটমট করে বলল, তোকে কিছু জিজ্ঞেস করেছি আমি? আবিরের রাগী চোখ দেখে ভতারা চিহ্ন এ সিটিয়ে পড়ল মেঘ। আর কিছু বলার সাহসই পেল না। কিন্তু ভেতরে ভেতরে ক্রোধে ফুঁসছে। যেখানে তার কোচিং সপ্তাহে 3-4 দিন, 2-3টা হিজাব হলেই হয়ে যায়, সেখানে 24টা হিজাব নেয়ার কোনো মানেই হয় না। কিন্তু এই কথা কিভাবে বুঝাবে হিট তারা চিহ্নলারকে? আবির নিজে পছন্দ করে আরও কয়েকটা পার্টি হিজাবও নিল। মেঘ মাথানিচু করে মনে মনে শুধু আবিরকে বকেই গেল। আবির শপিং ব্যাগগুলো হাতে নিয়ে মেঘকে বলল, চল। মেঘ মুখের উপর জিজ্ঞেস করে ফেলল, কোথায়? আবির রাগান্বিত কণ্ঠে ফের বলল, কোথায় যাব না যাব কি তোরে বলে যেতে হবে?
মেঘের নিজের মাথায় নিজের গাঁটটা দিতে মন চাচ্ছে। আম্মু, বড় আম্মুকে আর বন্যাকে কথার পাল্টা ঝটপট প্রশ্ন করে অভ্যস্ত মেঘ। তাই আবিরকেও তেমনই জিজ্ঞেস করে ফেলেছে। আবিরের পেছনে পেছনে একটা জুয়েলার্সের দোকানে ঢুকল মেঘ। আবির ঢুকেই একজনকে জিজ্ঞেস করলেন, আজকে কি নেয়া যাবে? লোকটা হাসিমুখে উত্তর দিলেন, জি ভাইয়া, 2 মিনিট বসুন, আমি বের করে দিচ্ছি। 2 মিনিটের মধ্যেই লোকটা পুনরায় প্রশ্ন করলেন, ভাইয়া প্যাকিং করে দিব? আবির তৎক্ষণাৎ জবাব দিল, প্যাকিং লাগবে না, রেডি হলে আমাকে দেন। লোকটা এক জোড়া নূপুর আবিরের দিকে এগিয়ে দিল। মেঘ উৎসুক জনতার ন্যায় নূপুর 2টা দেখছে, অনেক মোটা আর খুব সুন্দর ডিজাইনের 2টা নূপুর। আবিরের আকস্মিক কর্মকাণ্ড দেখে মেঘ কারেন্টের খাম্বার ন্যায় স্তব্ধ হয়ে গেছে। আবিরের এক হাঁটু ফ্লোরে আরেকটা পা স্বাভাবিক রেখে নিচে বসেছে। যেভাবে প্রপোজ করে অনেকটা সেভাবে। সহসা মেঘের এক পা নিজের হাঁটুর উপর রেখে একটা নূপুর পরিয়ে দিল। এদিকে মেঘের নিঃশ্বাস বন্ধ হওয়ার অবস্থা, হৃৎপিণ্ডের কম্পনের তীব্রতা বুঝতে পেরে মনে হচ্ছে এই যাত্রায় আর বাঁচবে না। আবিরকে না করার শক্তিটুকুও পাচ্ছে না। মেঘ খাম্বার মতোই স্থির, যা হওয়ার তা শরীরের ভিতরে হচ্ছে। তারা চিহ্ন তো সঞ্চালনের মাত্রা বাড়ছে, মনে হচ্ছে এই বুঝি প্রেশার বেড়ে দ্বিগুণ হয়ে যাবে। 2 পায়ে নূপুর পরিয়ে আবির চেয়ারে বসল। মেঘের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, দেখ, কেমন লাগছে? মেঘ তখনও নিষ্পলক চোখে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির রাগে ফুঁসতে ফুঁসতে দাঁতে দাঁত চেপে বলল, তোকে নূপুর দেখতে বলেছি, আমাকে না। আবিরের কথায় দোকানদার জোরে হাসি শুরু করেছে। ততক্ষণে মেঘ স্বাভাবিক হলো, পরিস্থিতি বুঝতে পেরে তাড়াতাড়ি পায়ের দিকে তাকালো। সত্যিই অনেক সুন্দর লাগছে, মেঘের ফর্সা পায়ে নূপুরগুলো দেখতে অন্যরকম লাগছে। মেঘ খুশিতে গদগদ হয়ে বলল, অনেক ধন্যবাদ, আবির ভাই। আবির দোকানের বিল পরিশোধ করে মেঘকে নিয়ে কাছাকাছি একটা রেস্টুরেন্টে গেল। মেঘের বার মনে হচ্ছে, এই সব কিছু স্বপ্ন, একটু পর ঘুম ভাঙবে আর সব শেষ হয়ে যাবে। রেস্টুরেন্টে বসে আবির মেঘের দিকে মেনু কার্ড এগিয়ে দিয়ে ধীর কণ্ঠে বলল, তোর যা খেতে ইচ্ছে করে অর্ডার দে। মেঘ নিজের পছন্দ মতো কাচ্চি সাথে বোরহানির কথা বলল। আবির ওয়েটারকে ডেকে 2টা কাচ্চি দিতে বলল, সাথে 2 গ্লাস বোরহানি। মেঘ উত্তেজিত কণ্ঠে জিজ্ঞেস করল, আবির ভাই, আপনার কি কাচ্চি পছন্দ? আবির বেশ বিরক্ত হয়ে বলল, আমার পছন্দ অপছন্দ জেনে তোর কাজ নেই। সহসা মেঘের মুখটা চুপসে গেছে। খাবার আশায় দুজন চুপচাপ খাবার খেল। মেঘ অবশ্য খেতে খেতে কয়েকবার চোখ তুলে আবিরকে দেখছিল, কিন্তু আবিরের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সব কাজ শেষে আবির বাইকে উঠতে যাবে এমন সময় মেঘ আবিরকে ডাকল, আবির ভাই। মম। না, কিছু না। আবির এবার সত্যি সত্যি রেগে গেল। কণ্ঠ 3 গুণ ভারী হলো, রাগান্বিত স্বরে বলতে শুরু করল, তোকে হিজাব আর নূপুর দিয়েছি বলে খুশিতে বেশি লাফাইস না। মাথায় ওড়না দিয়ে বউয়ের মতো চলাফেরা যাতে না করতে পারিস সেজন্য হিজাব দিয়েছি। আর তুই সারাক্ষণ টুই টুই করে কোথায় কোথায় ঘুরিস সেসব জানতে নূপুর দিয়েছি। আবিরের এমন কথা শুনে মেঘ আহাম্মক বনে গেল। মনে মনে কি না কি ভাবছিল সে। আবির ভালোবেসে গিফট দিচ্ছে, আহা কি সুন্দর অনুভূতি হচ্ছিল, সবকিছু মুহূর্তেই বিলীন হয়ে গেছে। অষ্টাদশীর মনের ভেতর নবজাগ্রত অনুভূতিতে আবির সযত্নে এক বালতি পানি ঢেলে দিল। আবির কণ্ঠ খাদে নামিয়ে বলল, উঠো। মেঘ ভতারা চিহ্ন ভতারা চিহ্ন চুপচাপ উঠে বসল, তবে মনে মনে ঠিক করল, এবার আর আবিরকে ধরে বসবে না। আবিরের ধমকে মেঘের ভাবনার সুতা ছিঁড়ল। আবির রাগান্বিত কণ্ঠে বলল, এক কথা তোকে কতবার বলতে হয় মেঘ? ধরে বসো, না হয় তোকে রাস্তায় ফেলে চলে যাব। ধমক খেয়ে মেঘের ছোট দেহ কম্পিত হয়,
সহসা শক্ত হাতে আবিরের কাঁধ চেপে ধরে। আবির আর কিছুই বলল না, বাসার সামনে পর্যন্ত আসলো কিন্তু কেউ কোনো কথা বলল না। আবির বাসার সামনে বাইক থামিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, বাসায় যা। মেঘ বাইক থেকে নেমে আবিরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আপনি যাবেন না? না। কোথায় যাবেন? আবির বিরক্তি নিয়ে বললেন, তুই কে যে তোকে আমার সবকিছু বলে যেতে হবে? আর একবার আমার মুখের উপর প্রশ্ন করবি সঙ্গে সঙ্গে তারা চিহ্ন পোপর দিব। মেঘের মুখটা চুপসে গেছে, চিবুক নামিয়েছে গলায়, পাতলা ওষ্ঠে বিড়বিড় করে বলল, হিট তারা চিহ্ন লার একটা। আবিরের তৎক্ষণাৎ জবাব এলো, আমি তারা চিহ্ন টলার হলে তুই কি? আবির শুনে ফেলছে ভেবেই আঁতকে উঠল মেঘ, আবিরের দিকে দ্বিতীয়বার তাকানোর সাহস হলো না। আবিরের তারা চিহ্ন পোপরের ভয়ে ছুটে পালালো বাড়ির ভিতর। আবির নিষ্পলক চোখে অষ্টাদশীর পায়ের দিকে তাকিয়ে আছে, নূপুরের ঝনঝন শব্দ কানে লাগছে, আচমকা আবিরের ঠোঁটের কোণে এক চিলতে হাসির ঝলক দেখা গেল। মেঘ এক ছুটে বাড়ির ভেতরে ঢুকল। সোফায় বসে গল্প করছিল মালিহা খান, হালিমা খান আর আকলিমা খান। মেঘকে ছুটতে দেখে দৃষ্টি পড়ল সেদিকে। আকলিমা খান ডেকে বললেন, মেঘ কি হয়েছে তোর, এভাবে ছুটছিস কেন? মেঘ সিঁড়ির নিচে এসে থামল, হাঁপাচ্ছে মেয়েটা, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর বারবার দরজার দিকে তাকাচ্ছে। আবির ভাই বলেছে কোথায় যাবে তারপরও যদি কোনো কারণে বাসায় চলে আসে, এই আশঙ্কায় বারবার তাকাচ্ছে মেঘ। হালিমা খান সূক্ষ্ম নজরে মেঘের পায়ের দিয়ে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তুই নূপুর পেলি কোথায়? মেঘ এবার দরজার দিক থেকে দৃষ্টি সরিয়ে মা কাকিয়ার দিকে তাকালো, আকস্মাৎ বলে উঠল, আবির ভাই দিয়েছে। হালিমা খান, মালিহা খান আর আকলিমা খান তিনজন অবাক হয়ে চোখাচোখি করল কিছুক্ষণ। মালিহা খান পুনরায় জিজ্ঞেস করলেন, আবির তোকে নূপুর দিয়েছে মা? মেঘ এবার স্পষ্ট দৃষ্টিতে তাকালো, একটু রাগী রাগী ভাব নিয়ে বলল, আবির ভাইই দিয়েছে বড় আম্মু। তোমার ছেলে না দিলে কি তোমার ছেলের কথা বলতাম আমি? হালিমা খান কয়েক মুহূর্ত নীরব থেকে আবার বললেন, তোর মনে আছে মেঘ, আবির বিদেশ যাওয়ার 6 মাস আগে, তোর নূপুরগুলো তোর থেকে আমি নিয়ে নিছিলাম। মেঘ কিছুক্ষণ ভাবল তারপর বলল, হ্যাঁ আম্মু মনে পড়ছে, ওই নূপুরগুলো কোথায়? হালিমা খান সহসা উত্তর দিলেন, ওইগুলো তো আমার কাছেই আছে। কিন্তু সেদিন নূপুরগুলো আমি নিজের ইচ্ছেতে নেইনি। আবিরই বলেছিল নিতে। মেঘ চমকে উঠল মায়ের কথায়, ছুটে এসে বসল সোফায়। কি হচ্ছিল বলো আম্মু, কেন নিয়েছিলে? হালিমা খান একটু ভেবে চিনতে বললেন, তেমন কিছু না, আবির আমার কাছে এসে বলেছিল, তোর পায়ের নূপুরের শব্দ নাকি ওর মাথায় ধরে, ঘুমাইলে তুই দৌড়াদৌড়ি করিস, ঝনঝন করলে ওর মাথা ব্যথা করে, পড়তে পারে না। তাই বলছিল নূপুর খুলে রেখে দিতে। তাই আমিও আবিরের কথা মতো তোর থেকে নূপুর নিয়ে নিছিলাম, এরপর তুইও আর কখনো চাসনি, আমিও আর তোকে দেয়নি। 2-1 বছর পর মনে হচ্ছিল আমার কিন্তু বের করে দেখি এগুলো তোর লাগবে না। এজন্য তোর আব্বুকে বলে রাখছিলাম, তুই চাইলে তোকে যেন নূপুর বানিয়ে দেয়, তখন তো আবির ছিল না। এজন্যই আজকে তোর পায়ে নূপুর দেখে আমরা অবাক হচ্ছিলাম। মেঘ ভাবনায় পড়ে গেল। ছোটবেলায় আবির ভাই নূপুর খুলতে বললে এখন উনি নিজের হাতে কেন পরিয়ে দিলেন, এখন কি ওনার মাথা ব্যথা ভালো হয়ে গেছে? তৎক্ষণাৎ মনে হলো আবির ভাইয়ের কথা, তাহলে কি সত্যি আমার চালচলন পর্যবেক্ষণ করতেই নূপুরগুলো দিয়েছেন নাকি ছোটবেলার কথা ভেবে মনটা নরম হয়েছে ওনার? আকলিমা খান হাসিমুখে বলে উঠলেন, ওইসব বাদ দে, শপিং ব্যাগে কি রে মেঘ? মেঘ কাকিয়ার কথায় স্বাভাবিক হয়ে বলল, হিজাব। কেউ আর কিছু বলল না, তারা তাদের আড্ডায় মনোযোগ দিল। মেঘও শপিং ব্যাগ নিয়ে সিঁড়িতে উঠায় ব্যস্ত হল। রাতে আর আবিরের সাথে মেঘের দেখা হয়নি।
প্রতিদিনের মতো আজকেও সকাল 8টায় অফিসের জন্য রেডি হয়ে খেতে বসেছে আবির। মেঘ ইচ্ছে করেই আজ সেজেগুজে খেতে নামবে ভাবল, চুল ছাড়ায় সেগুলো কোমর ছাড়িয়ে পড়েছে, মাথায় পিচ্ছি বাচ্চার মতো একটা পুতুলের বেলও দিয়েছে, কালো জামা পরেছে সাথে ম্যাচিং কালো ওড়না, ওষ্ঠদয় হালকা গোলাপি রঞ্জকও লাগিয়েছে। সিঁড়ি দিয়ে নামছে, আবির এক পলক তাকাতেই স্তব্ধ হয়ে রইল। মেয়েটা এমনিতেই অনেক ফর্সা, তার মধ্যে কালো জামা পরাতে অসম্ভব সুন্দর লাগছে, সাথে চুলগুলো ছাড়া থাকাতে মায়াবন বিহারীর মতো লাগছে অষ্টাদশীকে। আবির চোখ সরাতে পারছে না, অবিচলিত আখিতে তাকিয়ে আছে অষ্টাদশীর পানে। হঠাৎ তানভীর ডেকে উঠল, ভাইয়া তুমি কি আজ ফ্রি আছো? মনোযোগ নষ্ট হলো আবিরের, মেঘের দিক থেকে চোখ নামালো, তানভীরের দিকে না তাকিয়েই বলল, কেন? আজকে আমাদের হবু এমপির জন্মদিন, উনি তোমার কথা বলছিলেন, তুমি দেশে আছো জেনে খুব করে বললেন তুমি যেতে। আবিরের স্বাভাবিক জবাব, কখন যেতে হবে? তানভীর, 6টায়। আবির, আচ্ছা ঠিক আছে। মেঘ এতক্ষণে টেবিলের কাছে চলে এসেছে, তিন কর্তায় যেন ঘাড় ফিরিয়ে তাকালো। সকলেই এক নজর পায়ের দিকে তাকালো কিন্তু কেউ তেমন কথা বলল না। অবশ্য কথা বলারও কিছু নেই। মেয়েদের সাজুগুজুতে বাবা, চাচারা নাক গলায় না সচরাচর, বরং তারা চায় বাড়ির মেয়েরা সবসময় হাসি খুশি থাকুক। মেঘ চেয়ার টেনে বসল আবির ভাইয়ের বিপরীতে, এক পলক তাকালো, আবির ভাইও আজ কালো শার্ট পরেছে, আবির ভাই সবসময় সাদা অথবা কালো শার্টই পরেন। হঠাৎ কফি কালার বা আসমানি বা হালকা কোনো কালার পরেন। শুধু পাঞ্জাবির ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায়। ড্রেস মিলে যাওয়াতে মেঘের মাথা নিচু করে মুচকি হাসল। ইকবাল খান তানভীরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তোদের হবু এমপি আবিরকে কিভাবে চিনে? তানভীরের সহজ সরল উত্তর, আমি একটা প্ল্যান দিয়েছিলাম ওনাকে, প্ল্যান কার্যকর হওয়ায় খুশি হয়ে হবু এমপি বলছিলেন। তোমার মাথায় এত প্ল্যান আসে কিভাবে? আমি তখন বলেছি, আমায় বেশিরভাগ প্ল্যান ভাইয়া দেন। আমি ভাইয়াকে প্রবলেম শেয়ার করি তারপর ভাইয়া আমায় প্ল্যান দেয়। তখনই এমপি বলছিলেন তাহলে তোমার ভাইয়াকে নিয়ে আইসো। তখন ভাইয়া বাহিরে ছিলেন। আজ ওনার জন্মদিন তাই সকাল বেলা উনি নিজে আমায় কল করে জিজ্ঞেস করলেন ভাইয়া আসছে কিনা, আমি হ্যাঁ বলাতে উনি নিজেই বারবার বললেন ভাইয়াকে নিয়ে যেতে। ইকবালের খানের সাথে মোজাম্মেল খান এবং আলী আহমদ খানও যেন মনোযোগ দিয়ে তানভীরের কথাগুলো শুনছিল। মোজাম্মেল খান সবসময়ই চুপচাপ থাকেন, যার সিদ্ধান্ত সকল কিছু বড় ভাইয়ের। তানভীরের এসব কথা শুনে আলী আহমদ খান রাগে ফুঁসছেন, রাগান্বিত স্বরে বললেন, আবির, আমি কিন্তু তোমায় আগেই সাবধান করেছি। রাজনীতিতে তুমি জড়াবে না। আবির নিরুদ্বেগ কণ্ঠে উত্তর দিল, আমি তো বলেছি রাজনীতি করব না। তাহলে তানভীরকে রাজনীতি নিয়ে প্ল্যান দাও কেন, রাজনীতি নিয়ে মাথা ঘামাও কেন, আর এমপির জন্মদিনে যেতে এক কথায় রাজি হলে কেন? এই বুদ্ধি, প্ল্যান ব্যবসায় লাগালে আমাদের ব্যবসাটা আরও এগুতো। গম্ভীর কণ্ঠে একটানা কথাগুলো বললেন আলী আহমদ খান। মেঘ, মিম আর আদি চুপচাপ খাচ্ছে। বাবা, চাচার কথায় কোনো মনোযোগ নেই তাদের। মেঘ খাচ্ছে আর মিটিমিটি হাসছে, আবার একটু পর পর আবির ভাইয়ের দিকে পিটপিট করে তাকাচ্ছে। আলী আহমদ খানের কথায় আবির খাবার প্লেট থেকে চোখ তুলে তাকালো, রাশভারী কণ্ঠে বলা শুরু করল, তোমাদের কয়েক বছর যাবৎ একটাই সমস্যা, তানভীর কেন রাতারা চিহ্ন জনিতি করে। মেইন কথা তোমরা রাতারা চিহ্ন জনিতি পছন্দ করো না, কিন্তু আমি মন থেকে চাই তানভীর রাতারা চিহ্ন জনিতি করুক এবং সেটা মাঝপথে ছাড়ার জন্য না। সভাপতি, এ তারা চিহ্ন মপি, তারা চিহ্ন অন্ত্রী পদে পদে নিজের সাফল্য বয়ে আনুক এবং আমার বিশ্বাস আমার ভাই সফল হবে, ইনশাআল্লাহ। কয়েক সেকেন্ড থেমে আবার বলা শুরু করল, প্রতিটা বিষয় আমরা নিজেরা যখন ভাবি তখন একতরফা ভাবি, মনে হয় আমি যা ভাবছি সেটাই ঠিক,
এটা করলেই পারফেক্ট হবে। কিন্তু সব দিক থেকে সেটা পারফেক্ট নাও হতে পারে, তাই তানভীর পরিস্থিতি বুঝে নিজে যা ভাবে সেটা আমায় জানায়। যদি ভাবনা ঠিক থাকে তাহলে আমি বলি ঠিক আছে, না হয় আমি সাজেশন দেয় এটা এভাবে না করে ওভাবে কর। এতটুকুই। এই কথাগুলো তানভীর চাইলে আমায় না বলে তাদের কমিটির লোকজনকে বলতে পারত, কিন্তু তানভীরের যেহেতু ইচ্ছে সভাপতি হওয়ার, তার প্ল্যান সভাপতি জানলে সে কাজ করবে, তখন তানভীরের নাম থাকবে না। এজন্য তানভীর আমায় শেয়ার করে। আরেকটা বিষয় হলো ব্যবসা। আমি ব্যবসায় ঢুকেছি মাত্র 1 সপ্তাহ হলো, আমি সবকিছু বুঝে নেই ঠিকমতো, তারপর দেখো ব্যবসায় মনোযোগ দিতে পারি কিনা। এমপির জন্মদিনে যেতে রাজি হওয়ারও কারণ আছে। এবার বাবা চাচাদের দিকে এক পলক তাকিয়ে, চোখ নামিয়ে বলা শুরু করল, তোমরা এখন নামি দামি ব্যবসায়ী। একসময় তোমাদের ব্যবসাও অনেক ছোট ছিল। অনেক ঝামেলা পোহাতে হয়েছে তোমাদের। তখন আমি ছোট ছিলাম, তবুও যতটা সম্ভব বুঝেছি। বর্তমানে আমি নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছি। আমারও কাগজপত্র নিয়ে অনেক জায়গায় দৌড়াদৌড়ি করতে হবে। অনেক বিত্তবানদের সঙ্গে ব্যবসার দিক থেকে টক্কর লাগবে। শুধু টাকা থাকলেই সবকিছু করা সম্ভব হয় না, সাথে পাতারা চিহ্নও আর প্রয়োজন হয়। অনেক সময় পুলিশের থেকেও রাতারা চিহ্ন, জনৈতিক পাওতারা চিহ্ন আর বেশি কাজে লাগে। আইনিভাবে যে বিষয় সমাধান করতে মাসের পর মাস লেগে যায় সেটা বড় বড় নেতারা চিহ্ন, তাদের একটা কলে তারা চিহ্নই সলভ হয়ে যায়। তানভীরের যেহেতু রাজনীতিতে আগ্রহ আছে, তাহলে সে মনোযোগ দিয়ে রাজনীতি করুক। আমি ব্যবসা সামলাই। তানভীর ভালো অবস্থানে থাকলে, আর আমি মোটামুটি পরিচিত থাকলে আমাদের যেকোনো প্রয়োজনে আশেপাশে মানুষের সাহায্য পাব। এতগুলো কথা বলে এবার আবির থাকল। মেঘ হা করে তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে আর ভাবছে। কি দূরদর্শী চিন্তাভাবনা আবির ভাইয়ের। মেঘ মনে মনে নিজেকে বাহবা দিচ্ছে, আবির ভাইয়ের জন্যই তারা চিহ্ন টলার নামটা একদম ঠিকঠাক। আলী আহমদ খান, মোজাম্মেল খান এবং ইকবাল খান তিনজনই অবাক চোখে তাকিয়ে আছে। ইকবাল খান সহসা বলে উঠলেন, দেখেছ ভাইয়া, আবিরের চিন্তা ভাবনা কত দূর, আগে থেকেই ভেবে চিনতে মাঠে নেমেছে। তুমি খামোখা চিন্তা করো ওর জন্য। দেখবে আমাদের ব্যবসাতে খুব শীঘ্রই পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। আলী আহমদ খান আর কথা খুঁজে পেলেন না। খাওয়া শেষ করে উঠে গেলেন। মোজাম্মেল খান তানভীরের দিকে তাকিয়ে বললেন, আমাদের মান না রাখো, আবিরের মান অন্তত রাখিস। তানভীর শীতল কণ্ঠে জবাব দিল, আমি সর্বোচ্চ চেষ্টা করব ভাইয়াকে সব দিক থেকে সাহায্য করার। সকলেই নীরব। এতক্ষণে মোটামুটি সবার খাওয়া শেষ। সবাই সবার মতো উঠে যাচ্ছে। আবিরের খাওয়া শেষ হতেই যেই না উঠতে যাবে, নজর পড়ল অষ্টাদশীর পানে। কাজল পরিহিতা, টানাটানা চোখ, গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে আবিরের দিকে। আবির টেনে হিচড়ে দৃষ্টি সংযত করল, হালকা করে কাশি দিল। মেঘ এখনো বিভোরে তাকিয়ে আছে। আবির এবার দাঁড়াতে দাঁড়াতে বলল, মুখটা বন্ধ কর মেঘ, মাছি ঠুকবে মুখে। মেঘ নড়েচড়ে বসল। আবির ততক্ষণে বেসিনে চলে গেছে হাত ধুতে। মেঘ নিজের মাথায় নিজে গাঁটটা দিল। ছি, আবির ভাই কি ভাবল। যতই মন শক্ত করি, আহাম্মকের মতো আবির ভাইয়ের দিকে তাকিয়ে থাকবো না ভাবি, ততই যেন আবির ভাইয়ের কাছে বেকুব সাজতেছি। সেই যে মাথা নিচু করে খাচ্ছে আর মনে মনে নিজেকে বতারা চিহ্ন কতে ব্যস্ত। আবির ভাই কখন ব্যাগ নিয়ে বেরিয়েছেন সেদিকেও নজর নেই মেঘের। খাওয়া শেষ করে রুমে গিয়ে পড়তে বসেছে। আজ কোচিং, প্রাইভেট নেই, তাই 3টা পর্যন্ত টানা পড়াশোনা করেছে। তারপর গোসল করে খেতে এসেছে। বিকেল হয়ে গেছে, তাই কাকিয়া আর বড় আম্মু ঘুমাচ্ছেন। হালিমা খানও শুয়েছিলেন। মেঘের সিঁড়িতে নামার সময় নুপুরের শব্দে বেরিয়ে এসে খাবার দিলেন মেঘকে। মেঘ চুপচাপ খাবার খাচ্ছে। হালিমা খান পাশে চেয়ারে বসে শান্ত কণ্ঠে মেয়েকে জিজ্ঞেস করলেন,
পড়াশোনা ঠিকমতো করছিস তো মা? মেঘ উপর নিচ মাথা নাড়ল শুধু। হালিমা খান, আর তো কয়েকটা দিন এরপরই তো রেজাল্ট দিয়ে দিবে। তারপরই তো ভর্তি পরীক্ষার জুতারা চিহ্ন যুদ্ধ শুরু হয়ে যাবে। মেঘ চুপচাপ খাওয়া শেষ করে সোফায় বসে টিভি দেখছিল। হালিমা খান সব গুছিয়ে মেয়ের পাশে বসলেন। মেঘ কিছুক্ষণ পর মায়ের উরুর উপর মাথা রেখে শুয়ে পড়ল। হালিমা খানও সযত্নে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, বিকেলে গোসল করাতে চুলগুলো এখনো ভেজা। হালিমা খান একটু রাগে রাগে বললেন, সারাদিন বাসায় থেকেও বিকেলে গোসল করিস কেন? ঠিকমতো না খেলে, ঠিক মতো গোসল না করলে অসুস্থ হয়ে পড়বি, তখন তো পড়তেই পারবি না। মেঘ চুপচাপ মায়ের হাঁটু আঁকড়ে শুয়ে আছে। ততক্ষণে 5টা বেজে গেছে। আবির আজ একটু তাড়াতাড়ি চলে এসেছে অফিস থেকে। 6টায় এমপির জন্মদিনের অনুষ্ঠানে যেতে হবে। বাড়িতে ঢুকে চুপচাপ সিঁড়ির দিকে যাচ্ছে। পায়ের শব্দে হালিমা খান তাকিয়ে দেখলেন আবির। হালিমা খান কোমল কণ্ঠে বললেন, এত তাড়াতাড়ি চলে এলি যে, কফি দিব তোকে? আবিরের দৃষ্টি পড়ে সোফায়। হালিমা খানের উরুতে শুয়া মেঘকে দেখে বুকের ভেতর ছ্যাঁতো করে ওঠে আবিরের। মায়ের কথা শুনে মেঘও ঘাড় ঘুরিয়ে তাকায়, চোখ পড়ে সিঁড়ির কাছে আবির ভাইয়ের দিকে। সঙ্গে সঙ্গে সোজা হয়ে উঠে বসল। আবির তৎক্ষণাৎ তড়িৎগতিতে মেঘের কাছে আসে, ভয়ার্ত কণ্ঠে বলল, কি হয়েছে তোর? বলতে বলতে কপালে, গালে, গলায় হাত রাখল একবার। আবির ভাইয়ের উষ্ণ হাতের ছোঁয়ায় কেঁপে উঠল অষ্টাদশী। আবির হাত সরিয়ে উত্তেজিত কণ্ঠে পুনরায় প্রশ্ন করল, শরীর খারাপ লাগছে? মাথা ব্যথা করছে? মেঘ যেন বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে আছে আবির ভাইয়ের অভিমুখে। আবির ভাইয়ের কপাল ঘামে চিকচিক করছে। হালিমা খান অভিযোগের স্বরে বললেন, আরে দেখ না, সারাদিন বাসায় থেকে অসময়ে গোসল করে, এত লম্বা চুল শুকাতে তো সময় লাগে নাকি? নিজের কোনো যত্ন নেয় না, কিছু না। আবির সহসা বলে উঠল, মামনি একটু কফি করে দিবা প্লিজ? হালিমা খানের সরল উত্তর, তুই বসো একটু, এখনই নিয়ে আসছি। হালিমা খান উঠে রান্না ঘরে গেলেন। আবির ঘুরে গিয়ে হালিমা খানের জায়গায় বসলেন। মেঘ নিচের দিকে চেয়ে ঠোঁট কামড়ে ধরে বসে আছে, শীর্ণ বক্ষ ধরফর করছে অষ্টাদশীর। আবির ক্ষুদ্র চোখে তাকিয়ে আছে অষ্টাদশীর পানে, নিরুদ্যম কণ্ঠে শুধালো, কি হয়েছে তোর? মন খারাপ? মেঘের দুনিয়া ঘুরছে, মনের ভিতর টালমাটাল অবস্থা। হৃৎপিণ্ড ছুটছে দিকবিদিক। কিছু সেকেন্ড পর, কোনোরকমে এপাশ ওপাশ মাথা নাড়ল। আবির একটু চুপ থেকে গম্ভীর কণ্ঠে বলল, কেউ বকেছে তোকে? সহসা মেঘের জবাব, কেউ বকেনি। আবির এবার দীর্ঘশ্বাস ফেলল, বেশ ঠান্ডা কণ্ঠে বলল, তাকা আমার দিকে। মেঘ এবার দ্বিতীয় দফায় ধাক্কা খেল। মেঘ নড়ে উঠল, কাপা কাপা চোখে তাকালো আবির ভাইয়ের চোখের দিকে। আবির ভাইয়ের শীতল চাউনিতে অষ্টাদশীর মনে ঝড় শুরু হয়েছে। সাগরের গভীরতার ন্যায় চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা সম্ভব হলো না মেঘের। চটজলদি মাথা নিচু করে ফেলল। আবির তখনও তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে অষ্টাদশীর দিকে। আবির কিছুটা ভেবে শক্ত কণ্ঠে বলল, মেঘ, আমি এই বাড়ির সিঙ্গেল একটা মানুষের মুখেও তোর নামে অভিযোগ শুনতে চাই না। মেঘের অভিব্যক্তি বোঝা গেল না, চিবুক গলায় নেমেছে, নিজের মনের উথাল পাথাল পরিস্থিতি সামলাতে ব্যস্ত অষ্টাদশী। আবির কপাল গোটায়, হঠাৎই পল্লব ফেলে দীর্ঘশ্বাস ছেড়ে সতারা চিহ্নিত চাউনিতে মেঘের দিকে তাকায়। কাল থেকে বিকালে কোচিং এ যাবি? ওনাদের 3টায় ব্যাচ আছে। প্রতিদিন 11টায় গোসল করবি, 1টার পর নামাজ পড়ে খেয়ে প্রাইভেটে যাবি, তারপর কোচিং শেষ করে বাসায় আসবি। আমি কোচিং এ কথা বলে নিব। এতক্ষণে হালিমা খান কফি নিয়ে হাজির হলেন। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, মামনি, মেঘ কাল থেকে 11টায় গোসল করবে, আর বিকালে কোচিং যাবে।
ওর গোসলের টাইম যদি 1 মিনিট এদিক সেদিকে হয় তুমি সঙ্গে সঙ্গে আমায় কল করবা। এতটুকু বলেই কফির কাপ নিয়ে সিঁড়ি দিয়ে ধপধপ করে উপরে চলে গেল। মেঘের হৃৎপিণ্ড দুভাগ হয়ে গেল আবির ভাইয়ের কথায়। এতদিন মনের ভেতর শুধু তারা চিহ্ন ফান চালিয়েছে এই লোকটা। এখন মেঘের জীবনেও তুফা তারা চিহ্ন চালাচ্ছেন। বন্যা তো 10টার ব্যাচে যাবে, মেঘ একা একা বিকালে পড়তে যাবে, ওখানে তো কাউরে চিনে না ভাবতেই তারা চিহ্ন হলো মনটা। ঠায় সোফায় হেলান দিয়ে বসে আছে মেঘ। হালিমা খান মেঘকে 1 কাপ কফি এনে দিলেন। মেঘ কিছুটা স্বাভাবিক হয়ে কফি খাওয়ায় মনোযোগ দিল। কিছুক্ষণ পর মেঘ সিঁড়ি দিয়ে উঠছে রুমে যাওয়ার উদ্দেশ্যে। তখনই সিঁড়ি দিয়ে ব্যস্ত পায়ে নামছে আবির ভাই, এমপির জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার জন্য রেডি হয়েছেন। খয়েরি রঙের শার্ট কনুই পর্যন্ত হাতা ভাঁজ করা, কালো প্যান্ট দিয়ে ইন করা, নতুন শো জুতা, চোখে নতুন একটা সানগ্লাস, চুলগুলো খুব সুন্দর করে স্টাইল করা। এক পলক তাকাতেই মেঘ থমকে দাঁড়ালো সিঁড়িতে। আবির ভাইয়ের এক হাত পকেটে অন্য হাতের আঙুলে বাইকের চাবি ঘুরাতে ঘুরাতে মেঘের পাশ কেটে নেমে গেলেন। মেঘ ওখানেই দাঁড়িয়ে পড়েছে, বডি স্প্রের তীব্র গন্ধে ঘাড় ঘুরিয়ে তাকালো আবির ভাইয়ের দিকে। যতক্ষণ দেখা গেল ততক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। বিড়বিড় করে বলল, ওনার তারা চিহ্ন অন্ত্রণায় আমাকে পাতারা চিহ্ন বোনা যেতে হবে মনে হচ্ছে। কিছুক্ষণ পর মেঘ রুমে চলে গেল। তানভীর সারাদিনেও বাসায় ফিরতে পারেনি, সেই যে সকালে বের হয়েছিল, সারাদিন নির্বাচনের কাজে ব্যস্ত। বিকেলে বাহিরেই খেয়েছে। তারপর থেকে জন্মদিনের অনুষ্ঠানের কাজে ব্যস্ত। কোথায় কি রাখবে, কিভাবে করবে, সভাপতি, সাধারণ সদস্য সকলেই ব্যস্ত। অনুষ্ঠান শুরু হওয়ার পর্যায়ে আবির উপস্থিত হল। আবিরকে দেখে তানভীর ছুটে এসেছে, পরিচয় করিয়ে দিয়েছেন হবু এমপির সাথে, হ্যান্ডশেক করে মতবিনিময় শুরু করলেন দুজনে। অনুষ্ঠান ভালোই শেষ হলো, বেশ কিছু ছবিও তোলা হয়েছে। এমপির ফ্যামিলির সাথে, আবির তানভীর এমপির দুপাশে দাঁড়িয়ে, কেক খাওয়ানো সহ আরও অনেক ছবি তোলা হয়েছে। সেখান থেকেই 4টা ছবি আবির ফেসবুকে আপলোড করেছে সাথে জন্মদিনের ক্যাপশন দিয়ে। অনুষ্ঠান শেষে তানভীর বলল, ভাইয়া তুমি কি আমায় বাইকে লিফট দিবা নাকি রিকশা করে বাড়ি যাব? আবির এক মুহূর্ত ভেবে উত্তর দিল, আজ থেকে যেতে পারবি, সমস্যা নেই। তানভীর খুশিতে আত্মহারা হয়ে গেছে। 10 দিনের মাথায় ভাইয়ের বাইকে উঠার অনুমতি পেল। বাইক চালাতে চালাতে আবির গম্ভীর কণ্ঠে তানভীরকে বলল, তোর কাছে মেঘের বান্ধবীর নাম্বার আছে? তানভীর স্বাভাবিকভাবেই বলল, হ্যাঁ আছে। কেন ভাইয়া? আবির রাশভারী কণ্ঠে বলল, তুই তাকে কল দিয়ে বলিস কাল থেকে যেন 3টায় কোচিং এ যায়, মেঘের ব্যাচ টাইম চেঞ্জ করে দিয়েছি সাথে তারটাও। কোচিং এর লোকের সাথে কথা বলেছি। মেঘের একা একা বিকেলে ভালো লাগবে না। তানভীরের চিন্তিত স্বরে বলল, আবার কোনো সমস্যা হয়েছে ভাইয়া? আবির এবার দীর্ঘশ্বাস ফেলে, কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, তোর বোন ঠিক মতো খায় না, গোসল করে না, পড়ে না, কত অভিযোগ শুনতে হয়। এজন্য টাইম পাল্টে দিয়েছি, সাথে ওকেও ওয়ার্নিং দিয়েছি। তানভীর আর কিছু বলল না। চুপচাপ 2 ভাই বাসায় ঢুকে যে যার মতো রুমে চলে গেল। রাত তখন 10:30++। তানভীর ফোন থেকে বন্যা নামে সেভ করা একটা নাম্বারে কল দিল। দুবার দেয়ার পর রিসিভ হলো। বন্যা, আসসালামু আলাইকুম। তানভীর, ওয়ালাইকুম আসসালাম। বন্যা, কে বলছেন? তানভীর, আমি মেঘের ভাই। বন্যা একটু ভতারা চিহ্ন এ বলল, আবির ভাইয়া? তানভীরের কিছুটা রাগ হলো, আকস্মাৎ বলে উঠল, ভাইয়া তোমায় কল দিবে কেন? ভাইয়ার কি খেয়ে কাজ নাই যে তোমায় কল দিবে? ভাইয়া জীবনেও তোমায় কল দিবে না, শুধু তোমায় কেন, কোনো মেয়েকেই কল দিবে না। বন্যা আস্তে আস্তে শুধালো, তানভীর ভাইয়া?
তানভীর হ্যাঁ। বন্যা কোনো দরকার ভাইয়া? তানভীর শুনো তুমি কাল থেকে 2টার ব্যাচে প্রাইভেট পড়বে আর 3টার ব্যাচে কোচিং করবে। মেঘ বিকালে কোচিং করবে। এটাই জানানোর জন্য কল দিয়েছি। ভুল করে আবার সকালে চলে যেও না। আল্লাহ হাফেজ। এতটুকু বলেই কল কেটে দিল তানভীর। বন্যা খাটের উপর টাসকি খেয়ে বসে পড়ল। কিছু ভাবতে পারছে না। কিছুক্ষণ স্থির থেকে তাড়াতাড়ি কল করল মেঘকে। একবার বাজতেই কল রিসিভ করল মেঘ। বন্যা হেই পাগল, তোর কি হয়েছে রে? কাল থেকে এতবার কল দিচ্ছি কোনো খবর নাই তোর। সেই যে আবির ভাইয়ের সাথে বাইকে গেলি। কি হলো তাও বললি না, কি অঘটন ঘটাইছিস তুই? মেঘ আমি অঘটন ঘটাইনি। আবির ভাই অঘটন ঘটাইছে, উনি আমার মনের ভিতর ঢুকে আমার জীবনের 14টা বাজায় দিছে। আমার খাওয়া, গোসল, ঘুম সবকিছুর নাজেহাল অবস্থা করে ফেলছে। ওনাকে যতবার দেখছি ততবারই ভেঙেচুরে যাচ্ছি আমি। বারবার নতুন করে ক্রাশ খাই। কি করব বল? বন্যা এবার রাগে বলল। রাত বিরাতে নেতারা চিহ্ন করা ছেড়ে ঘুমাবাই। কি জন্য কল দিয়েছিল তা বলতেই পারল না। মেঘের এসব হাবিজাবি কথা শুনতে তার এখন একটুও ভালো লাগছে না। কোথায় সিরিয়াস মুডে কল দিল মেঘকে, মেঘ যেন ঘোতারা চিহ্ন রেই পড়ে আছে। মেঘ আর কল ব্যাক করল না। মেঘ ফেসবুকে ঢুকলো, ঢুকতেই সামনে আসলো আবির ভাইয়ের 3 ঘন্টা আগে করা পোস্ট। ছবিগুলো খুব ভালো করে দেখছে মেঘ, টেনে টেনে বড় করে আবির ভাইকে মনোযোগ দিয়ে দেখছে। হঠাৎই একটা ছবি দেখে মেঘের দৃষ্টি স্থির হলো। আবির ভাইয়ের পাশে করা নীল রঙের একটা গাউন পরা মেয়ে। দেখেই মনে হচ্ছে শরীরে বড়লোক ভাব আছে একটা। মেঘের পায়ের রক্ত চরচর মাথায় উঠছে। ওই মেয়ে কে আর আবির ভাইয়ের পাশে ওই মেয়ে কি করে? কমেন্ট চেক করতে গেল মেঘ, অনেকগুলো কমেন্টের ভিড়ে ওই নীল জামা পরিহিতার একটা আইডি চোখে পড়ল। আবির ভাইদের ছবিতে কমেন্ট করেছে, আপনি অসম্ভব কিউট, ইচ্ছে করছিল আপনাকে সবসময়ের জন্য রেখে দেয়। ইচ্ছে হলে বেড়াতে আসবেন আর সম্ভব হলে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন। রাগে শরীর ঘামছে মেঘের, শুয়া থেকে উঠে বসল, কমেন্টটাতে অ্যাংরি রিয়েক্ট দিয়ে মেয়ের আইডিতে ঢুকল। প্রোফাইল পিকটা 2 ঘন্টা আগেই আপলোড করা, কভার ফটোতে হবু এমপির সাথে ছবি, ক্যাপশন, বাবা মেয়ে। মেঘের বুঝতে বাকি নেই এটা এমপির মেয়ে। একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে। মেঘ রাগে ফুসফুস করছে। আবারও আবির ভাইয়ের আইডিতে ঢুকল মেঘ। জাস্ট নাও, একটা পোস্ট করেছেন আবির ভাই। তেরি নাজার নে কিয়া কার দিয়া মুঝসে হি মুঝকো জুডা কার দিয়া। সাথে রাতের শহরে বাইকে বসা একটা ছবি শেয়ার করলেন। মেঘ মনোযোগ দিয়ে ক্যাপশন বুঝার চেষ্টা করছে। তার মানে আবির ভাই ওই মেয়ের প্রেমে পড়ে গেছে। ভাবতেই নেত্রযুগল থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল, আবারও সেই কমেন্টটা খুঁজতে গেল মেঘ। কি এমন সুন্দর মেয়েটা দেখতে হচ্ছে তো। কিন্তু পোস্টের সব কমেন্ট ঘেটেও মেয়ের কমেন্ট পেল না। তার মানে আবির ভাই ডিলিট করে ফেলছে? কিন্তু ওই মেয়েকে কি অ্যাকসেপ্ট করে ফেলল? তারপর দীর্ঘশ্বাস ফেলে নিজেকে নিজে সান্ত্বনা দিতে লাগল। আবির ভাই তো শুধুই আমার ক্রাশ। ক্রাশ তো ক্ষণিকের। উনিও তো কিছুদিন পর বিয়ে করবেন, তখন তো আমাকে মেনে নিতেই হবে। আমার তো সাহসে কুলাবে না আবির ভাইকে কিছু বলার। মাতারা চিহ্ন ইর খাওয়ার থেকে চুপ থাকি, সেই ভালো। এদিকে আবির বাসায় ফিরে ফ্রেশ হয়ে শুয়ে আছে। একটা ছবি জুম করে শুধু চোখগুলোর দিকে তাকিয়ে আছে। আর বিড়বিড় করে গাইছে, মেইনে যাব দেখা থা তুঝকো, রাত ভি ও ইয়াদ হে মুঝকো, তারে গিনতে সো গা, দিল মেরা ঢাকা থা कैसे, कुछ कहा था तूने হানসে, মে উচি পাল তেরা হো গয়া। কিছুক্ষণ থেমে আবার বলল, তেরি নাজরুন নে কুছ এইচা জাদু কিয়া লুট গায়ে হাম তো পেহলি মুলাকাত মে।